খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। ফকিরের বাচ্চা, তুই আমার আব্বু আম্মুকে কালো জাদু করছোস। না হইলে তোর মতো রাস্তার ছেলের সাথে আমাকে কেন বিয়ে দিল? তোর কি লজ্জা করে না? কলেজের ম্যামকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। ম্যাম, আপনার কথা শেষ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমার অধিকারটা আমাকে বুঝে নিতে দেন। আমার কাছে আসলে ঠাস করে থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব। আমার দাঁত ফেলে দিলে লোকে আপনাকে নিয়ে হাসবে। ওইসব রাগ বাদ দেন, আমার অধিকার আমাকে বুঝিয়ে দেন। কিসের অধিকার? হ্যাঁ, দেখ আরুষ, আমার কাছে আসবি না। আরুষ কোনো কথা বলে না, তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া ভয়ে খাট থেকে লাফ দিয়ে উঠে পড়ল। তিয়া চোখ বুলিয়ে চারিদিকে দেখলো, আরুষ কোথাও নাই। তিয়ার শরীরে বিয়ের শাড়ি জড়ানো। তিয়া ভাবতে লাগলো, গতকাল রাতে তো আমার বিয়ে হলো আরুষের সাথে, কিন্তু রুমে তো কোথাও আরুষ নাই। আর আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি? তিয়া কথাগুলো ভাবতে লাগলো। তখনই আরুষ রুমে প্রবেশ করলো। তিয়া আরুষকে দেখে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে কি করছিস? ভাষা ঠিক করে কথা বলেন। আমি এখন না আপনার স্টুডেন্ট, আমি আপনার স্বামী হই, তাই আমাকে সম্মান করে কথা বলেন। সম্মান তোকে দিব? তুই ভাবলে কিভাবে তোর মতো ছোট লোকের বাচ্চাকে স্বামী হিসেবে মেনে নিব আমি? ম্যাম, মেজাজ খারাপ আছে, প্লিজ দয়া করে আর মেজাজ খারাপ করেন না। কি করবি তুই আমার? হ্যাঁ, তোর কিসের মেজাজ খারাপ? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কোথাকার। তিয়ার কথা শুনে আরুষ রেগে গিয়ে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া পিছিয়ে যেতে লাগলো। আরুষ তিয়ার কাছে গিয়ে এক টান দিয়ে শাড়ি খুলে ফেলল। তিয়া দুহাত দিয়ে বুক উপরে রেখে কান্না কান্না গলেই বলল, আরুষ, আমি তোমার ম্যাম হই, আমার সাথে এমন কাজ করো না। এখন লাইনে এসেছেন, বুঝতে পারছেন তো একটা ছেলে চাইলে কি করতে পারে। ভদ্রতা বজায় রাখুন, আর যদি একবার ছোট লোক ফোকনি বলেন তাহলে আপনার খবর আছে। আরুষ তিয়ার শাড়ি মুখের উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। আরুষ শাওয়ার ছেড়ে দিল। চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে যেতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর গোসল করে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে আছে বাচ্চা মেয়েদের মতো। আরুষ তিয়াকে দেখে বলল, যান গোসল করে আসেন। আপনার আব্বু আম্মু যেন বুঝতে না পারে আমরা একে অপরকে পছন্দ করি না, তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। পাইলে পাক, তাতে আমার কি? আমাকে জোর করে কেন তোমার সাথে বিয়ে দিল? আমার বয়ফ্রেন্ড কি দেখতে খারাপ ছিল নাকি? গরিব ছিল? সব দিক দিয়ে তো ভালো ছিল, শুধু ওই চাকরি করতো না, এইটাই। আপনার বয়ফ্রেন্ড একটা নেশাখোর। আর শুনেন, ভালোই ভালোই যান গোসল করে আসেন, না হলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। আরুষ তিয়ার দিকে এগিয়ে যাবে, সাথে সাথে তিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ মুচকি হাসি দিয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। তিয়া ওয়াশরুমে গিয়ে রাগে ছটফট করতে লাগলো। দাঁতে দাঁত লাগিয়ে বলল, এই ছেলে আর আগের ছেলের ভিতরে কতটা পার্থক্য! আগে তো ভদ্র জানতাম, এই জন্য বলে বিয়ের পর বোঝা যায় কার চরিত্র কেমন। ও আল্লাহ, আমার কপালে এইটাকে কেন দিলে? আমি আব্বুকে ছাড়বো না। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ রুম থেকে বের হয়ে তিয়ার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরুষ, গতকাল রাতটা আমার জন্য তোমাদের মাটি হয়ে গেল। দুঃখিত আরুষ, চিন্তা করো না, আমি তোমাদের জন্য হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দেব। আঙ্কেল, এভাবে বলছেন কেন? আমাদের কোনো মাটি হয় নাই। একে অপরের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে প্রতিটা সময় বিয়ের ওই একটা দিনের মতোই কাটবে। যদি ভালোবাসাটা না থাকে তাহলে ওই রাতটা একসাথে কাটানো আর না কাটানো সমান। কে কি তোমায় কিছু বলেছে? না, উনি আমাকে কি বলবে? উনি তো আপনাকে অনেক ভালোবাসে, আর আপনার পছন্দ মানে ওনার পছন্দ। তিয়া সিঁড়ি ভেঙে নামতে নামতে আরুষের কণ্ঠে এসব কথা শুনে রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে নিচে নামতে লাগলো। তিয়ার আব্বু মিষ্টি করে হেসে বলল, এই জন্য আমার মেয়েটাকে এত ভালোবাসি, আমার একমাত্র মেয়ে। আমি জানি ওর মন খারাপ আছে, কিন্তু ছেলেটা যদি ভালো হইতো আমি ওর সাথেই বিয়ে দিতাম। কিন্তু আমি সব জেনে শুনে তো আমার নিজের মেয়েকে একটা বখাটে টাইপের ছেলের সাথে বিয়ে দিতে পারি না। চিন্তা করো না, একদিনও ঠিক বুঝবে
আমি তোমার সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করি নাই। তিয়া রেগে নিচে গিয়ে কিছু বলবে তার আগেই আরুষ তিয়ার হাত শক্ত করে ধরে। রাগী লোক নিয়ে তাকাতে তিয়া আর কিছু বলতে পারল না। তিয়ার আব্বু হেসে বলল, আম্মু কিছু বলবে? আঙ্কেল, উনি কিছু বলবেন না, ওনার মনে হয় ক্ষুধা লাগছে। ও যাও, তোমরা দুইজন খাবার খেয়ে নাও। আপনি খাবেন না? আন্টি কোথায় গেছে? অফিসে গেছে। তোমরা যাও খেয়ে নাও, আমার খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে খেয়ে নেব। আরুষ আর কিছু বলল না। তিয়ার হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাকে সকালে কি বলেছি? আপনার আব্বু আম্মুর সামনে এমন ব্যবহার করবেন যাতে বোঝা যায় আপনি আমাকে মেনে নিয়েছেন, আপনার সাথে আমার ভালো সম্পর্ক। আমি তোর সাথে থাকতে পারবো না। আমি তোকে মেনে নিব না। আমি এখনই আব্বুর থেকে উত্তর চাই। কেন আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দিল? আরুষ তিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আস্তে আস্তে বলল, মা বাবা বেঁচে আছে তো, তাই এত চিল্লাপাল্লা করতে পারছেন। যখন থাকবে না তখন কার উপরে এমন চিৎকার করবেন? শুনেন, গতকাল রাতে তো নাক ডেকে ঘুমালেন। আপনি জানেন আমি সারা রাত কোথায় ছিলাম? তুই কোথায় ছিলি ওইটা শুনে আমি কি করব? তুই আমার হাত ছাড়। আমি আব্বুর সাথে কথা বলতে যাব। আপনাকে জানতে হবে আমি সারা রাত আপনার বাবা মায়ের সাথে ছিলাম। আপনার আব্বু আপনার টেনশনে গতকাল রাতে অবস্থা খারাপ হয়ে গেছিল। আল্লাহর রহমতে উনি এখন কিছুটা সুস্থ দেখাচ্ছে। উনি মোটেও সুস্থ না, ডাক্তার বলেছে ওনাকে হাসি খুশি রাখতে হবে, না হলে হার্ট অ্যাটাক করার ঝুঁকি আছে। রাতে আপনাকে আমি ডাকতে যেতে চাইছিলাম, আপনার আব্বু ওই অবস্থায় বলে তার মেয়েকে যেন কেউ না ডাকে, তার মেয়ের ঘুম নষ্ট হবে উনি চায় না, অথচ উনি নিজের মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা। এমন একটা বাবা বাবা ভাগ্যের ব্যাপার। তিয়া চোখ দিয়ে পানি পড়ছে। ওর আব্বুর দিকে একবার তাকাচ্ছে, একবার আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ তিয়ার চোখের পানি মুছতে যাবে। তিয়া বলল, হাত দিবি না, হাত সরাও। চোখ মুছেন, আপনার আব্বুকে বলতে যায়েন না আমি আপনাকে এসে বলেছি, তাহলে আঙ্কেল অনেক কষ্ট পাবে। আমাদের বলতে না করেছিল, বাট আপনি যে নাটক শুরু করেছেন। আব্বু না করেছে বলে আমাকে কেউ ডাকবে না? রাতে অত কিছু হয়ে গেল আর কেউ আমাকে কিছুই বলে নাই। কতটা স্বাভাবিকভাবে সবাই চলছে। আপনার আব্বুর পড়া নিষেধ, তাই সবাই স্বাভাবিকভাবে চলছে। শুনেন, একটা কথা বলি, বাবা মা থাকার সময়গুলো বাবা মাকে সময় দিন, তাদের মনে কষ্ট দিয়েন না। আপনার বাবার আপনার প্রতি ভালোবাসা দেখে ভাবি, বাবারা সন্তানদের এত ভালোবাসতে পারে? আমার তো জানা ছিল না। আমার বাবা কখনই আমার সাথে একটা ভালো কথা কোনোদিন বলে নাই। তারপর বাবাকে অনেক মিস করি। বাবা থাকা মানে সন্তানের মাথার উপরে ছায়া থাকা, যেটা সৌভাগ্য সবার হয় না। আরুষ কথাগুলো বলছে তখন আরুষের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে। আরুষ বুঝতে পারে নাই। তিয়া আরুষের চোখের পানি দেখে অবাক হয়ে যায়। কাজে বুয়া এসেছে। আরুষকে ডাকলে সাথে সাথেই আরুষ চোখের পানি মুছে পড়ল। আপনার ম্যামকে খেতে দেন, আমি এখন কিছু খাবো না। আরুষ উঠে তিয়ার আব্বুর সাথে গিয়ে বলল, আঙ্কেল, আমি হসপিটালে যাচ্ছি। খাবার খাইছো তো নাকি? এখন খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে বাইরে খেয়ে নিব। আপনি খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিন। রহিমাপা, আপনি একটু দেখে রাখেন ওনাকে। আরুষ কথাগুলো বলে চলে গেল। তিয়া খাবার না খেয়ে ওর আব্বুর কাছে এসেছে। বসে শক্ত করে জড়িয়ে ধরল। তিয়ার আব্বু হাসি মুখে বলল, কি হয়েছে আমার আম্মুটার? আব্বু, তুমি ছোটবেলার মতো আমাকে খাওয়াই দিবে? আচ্ছা। তিয়ার আব্বু তিয়ার কপালে চুমু দিল। কাজের মহিলাটা খাবার দিয়ে গেল। তিয়ার আব্বু খুশি মনে খাওয়াই দিতে লাগলো। তিয়া ওর আব্বুর হাসি মুখ দেখতে থাকলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আব্বু এমন কেন হয়? নিজেরা কষ্টে থাকলে কখনোই বুঝতে দেয় না, সন্তানদের থেকে সব কিছু লুকিয়ে রাখে। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে ওর আব্বুর গলা জড়িয়ে ধরে। তিয়া ওর আব্বুকে খাওয়াই দিতে লাগলো। আর এইদিকে আরুষ হসপিটালে গিয়ে ওর আব্বুর বেডের সামনে টুল টেনে বসে বলল, আব্বু, আপনি কবে সুস্থ হবেন? আব্বু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আব্বু, আপনাকে আমি অনেক মিস করি। আব্বু প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি আমাকে মারেন কাটেন, তারপরেও আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমাকে সারাদিন বকেন, তাতেও আমার সমস্যা নাই। আপনি শুধু সুস্থ হয়ে যান। আরুষ কথাগুলো বলে ওর আব্বুর হাত উপরে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আরুষের আব্বুর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষ চোখ মুছে দিয়ে ওর আব্বুর দিকে তাকালো। ওর আব্বুর চোখে পানি দেখে বলল,
আব্বু আপনি কবে কমা থেকে বের হবেন? এভাবে আপনাকে দেখতে আর ভালো লাগছে না। আরুষ ওর আব্বুর চোখে পানি মুছে দিল। অনেকক্ষণ ওর আব্বুর কাছে বসে থেকে দুপুরের দিকে হসপিটাল থেকে বের হয়ে গেল। একটা রিক্সা ধরে তিয়াদের বাসার দিকে যেতে নিল। হঠাৎ করে লেকের পাড়ের দিকে চোখ যেতেই তিয়া কয়েকটা ছেলের সাথে ভিতরে ঢুকছে। আরুষ রিক্সা থামিয়ে রিক্সা ভাড়া দিয়ে রিক্সা থেকে নেমে ভিতরে ঢুকে তিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এরা কারা? তুই এখানে কেন? আর তোকে বলতে হবে ওরা কে? ওই আপনি ওর শরীরে হাত দিচ্ছেন কেন? ওর কাঁধ থেকে হাত সরান। ছাড়বে নাকি করবি তুই? আরুষ তিয়ার কাঁধে হাত দেওয়ার ছেলেটার হাত ধরে নামিয়ে দিল। আর তিয়ার হাত ধরলে তিয়া রেখে আরুষের গালে থাপ্পড় মারতে যাবে। আরুষ রেখে তিয়ার হাত ধরে তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তিয়ার ফ্রেন্ডরা সব আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরুষকে মারতে যাবে। আরুষ রেগে বলল, আপনাদের সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? টিয়ার এক ফ্রেন্ড আরুষের কলার চেপে ধরে মুখে একটা ঘুষি মারল। আরুষের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। আরুষের রাগে মাথা গরম হয়ে গেল। আরুষ হাত মুঠো করে ঘাড়ে সজোরে একটা ঘুষি মেরে ওইখানে ফেলে দিয়ে বলল, আমার বউকে টাচ করতে আমার তোদের থেকে অনুমতি নিতে হবে নাকি? আর আপনি আমার বিয়ে করা বউ, আপনার সাহস কী করে হয় পরপুরুষদের সাথে লেকের পাড়ে ঘুরতে আসার? বাসে চলেন বলছি। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়ার দিকে তাকিয়ে ওর এক ফ্রেন্ড বলে, তিয়া ওই ছেলেটাই কি বলে? তিয়া কথা বলস না কেন? তিয়া ছেলেটাকে বলল, হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি ওকে স্বামী হিসাবে মানি না। তোরা বল, এই ছেলের সাথে আমার যায়? তোরা জানোস ও আমার স্টুডেন্ট, আর তার সাথে আব্বু আমাকে বিয়ে দিয়েছে। তিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে ওইখান থেকে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষের হাতে মায়ের খাওয়া ছেলেটা মাটি থেকে উঠে বলে, শালি তোর জামাই হয়, হুদাই আমাকে মায়ের খাওয়ালি কেন? শালি ডাক শুনে আরুষের মাথা গরম হয়ে গেল। আরুষ তিয়ার হাত ছেড়ে দিয়ে রেগে ছেলেটার কাছে গিয়ে মুখে একটা ঘুষি মারল। আর ছেলেগুলো আরুষকে মারতে যাবে। আরুষ পায়ের নিচে একটা লাঠি তুলে সবগুলোকে বাড়ি মারতে মারতে বলল, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না মনে হয়? নেক্সট টাইম যদি আমার বইয়ের আশেপাশে তোদের দেখি, তাহলে তোদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমাকে ছোট ভেবে হেলা করিস না। খেটে খাও হাত, একটা মার পড়বে তো হসপিটালে ভর্তি হয়ে যাবি। তিয়া দৌড়ে এসেছে আরুষকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরুষ সব কয়টাকে মেরে মাটিতে শুয়ে ফেলে। লাঠি ওইখানে ঢিল মেরে ফেলে তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। লেকের বাহিরে এসেছে একটা রিকশায় বসিয়ে দিয়ে নিজে বসলো। তিয়া ভয়ে কিছু বলার সাহস পাইল না। তিয়া আরুষের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, এইটুকু ছেলের কি সাহস! 4 জনকে মেরে একদম মাটিতে শুয়ে ফেললো। আল্লাহ, এই কার সাথে আমাকে বিয়ে দিল? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, ওই কান্না থামান। সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি নাকি? দেখেন কান্না থামান, না হলে কিন্তু আমি রিক্সা থেকে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তিয়া ভয়ে ঢোক গিলতে গিলতে কান্না থামিয়ে দিয়ে বলল, কান্না করব না তো কি করব? তুমি আমার সব ফ্রেন্ডদের মেরেছো, কি করেছো? ওরা সবাই আমাকে ভুল বুঝলো। আমার সাথে কেউ আর কথা বলবে না। ভালো হবে। ছেলে মেয়ে আবার কিসের বন্ধুত্ব? হ্যাঁ, ওইগুলো সব তো মেয়ে লবি। ওদের চোখের তাকানোটাই তো লুচ্চাদের মতো। খবরদার, আমার বন্ধুদের লুচ্চা বলবে না। লুচ্চাদের লুচ্চা বলবো না তো কি বলবো? পবিত্র চোখওয়ালা পুরুষ বলবো নাকি? আরে আপনি চুপ থাকেন, মেজাজটা বিগড়ে যাচ্ছে কিন্তু। কখন কি করব নিজেও জানি না। তিয়া আর আরুষকে কিছু বলল না। আরুষ সামনে একটা দোকানের সামনে গিয়ে রিক্সা থামিয়ে দোকান থেকে চকলেট কিনলো 5টা। তারপর আবার রিক্সায় উঠে তিয়ার হাতে দিয়ে বলল, এই নিন চকলেট খান, তাও কান্না করেন না। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমার এই চকলেট পছন্দ? কলেজে আপনাকে একবার চকলেট খেতে দেখেছিলাম। আপনি অনেক সুন্দর করে চকলেট খান, একদম বাচ্চাদের মতো, যেটা দেখে অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি লুকিয়ে লুকিয়ে আপনার চকলেট খাওয়া দেখতাম। তিয়া আরুষের কথা শুনে অবাক হয়ে বলল, তার মানে তুমি আমার উপরে আগে থেকে নজর রাখতে? এই যে একটা কথা বললাম, বেশি বোঝা শুরু হয়ে গেছে। চকলেট খাওয়া দেখতে ভালো লাগতো, তাই একটু লুকিয়ে দেখতাম। তাই বলে যে সবসময় আপনার উপরে নজর রাখতাম, এইটা ভাবার মানে কি? আপনি আমার শিক্ষক, আমার সিনিয়র।
আপনার প্রতি আমার শিক্ষকের উপরে যেমন সম্মান থাকার কথা তেমনই থাকতো। এখন বউ হয়ে গেছেন, তাই এখন ভিন্ন রকমভাবে দেখি। ভিন্ন রকম আবার কি? ভিন্ন রকম আবার কি বুঝে না নাকি? আপনি আমার স্ত্রী হন, তাই স্ত্রীকে যেভাবে দেখা উচিত সেভাবেই দেখি। এই আপনি আমার মাথাটা নষ্ট না করে চুপচাপ খান তো, বেশি কথা বলেন না। তিয়া কিছু আর বলল না। তিয়া চকলেট খেতে লাগলো। আরুষ তিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে আরুষ রিক্সার হুডটা তুলতে তিয়া চিৎকার দিয়ে ওঠে। আরুষ সাথে সাথে মুখ চেপে ধরে বলল, উফ, আমায় কি কিডন্যাপার প্রমাণ করাতে চান নাকি? প্লিজ চিৎকার করবেন না। আরুষ কথাটা শেষ হতে সাথে সাথে রিক্সা থামিয়ে দিলে। তিয়া পড়ে যেতে নিলে সাথে সাথে আরুষ তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তিয়া রেখে রিক্সাওয়ালাকে কিছু বলতে যাবে, তখন দেখে সামনে একটা মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে। আরুষ হুডটা নামিয়ে দিল। ছেলে মেয়ে আরুষকে বলল, আরুষ, কেমন আছিস? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। আমাদের দেখে হুড তুলে দিয়ে কি হলো? আমি তোকে আগেই দেখেছি। ভালো করছেন। আপনারা সামনে থেকে গেলে আমরা যেতে পারি। তুই আমাদের সাথে চল। দুঃখিত, আমার এখন বাসায় যেতে হবে। এই মেয়েটা কে? আর এখানে ধরে আছিস কেন? আর তিয়ার কথা শুনে আরুষ কিছুটা লজ্জা পেয়ে সাথে সাথে তিয়াকে ছেড়ে দিল। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকালো। আরুষ তিয়াকে বলল, আপনারা প্লিজ সামনে থেকে যান, মাথা যন্ত্রণা করছে। প্লিজ বাসায় যেতে দেন। সকাল থেকে তার মানে কিছুই খাস নাই? সামনে রেস্টুরেন্ট আছে, ওখানে থেকে যা ইচ্ছে খেতে ইচ্ছে করে খাবি, চল। দুঃখিত, আমার বড় লোকই খাবার হজম হয় না। দোলা ভাই, আপনি প্লিজ, আপনি ওনাকে নিয়ে যান, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোকে নিয়ে যাব। তাছাড়া এখন থেকে এক পাও নড়বি না। এই ওয়েট, তোর ঠোঁট রক্ত জমে আছে কেন? আতিয়া ওর ওড়না দিয়ে আরুষের ঠোঁট মুছে দিতে লাগলো। তিয়া ভুরু কুচকে তাকিয়ে বলল, এইটা তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি? বাহ, কত ভালোবাসা তোমার প্রতি। তিয়ার কথা শুনে আরুষ রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, চুপ করে থাকেন মামা, আপনি ওই সাইড দিয়ে চলেন। রিক্সাওয়ালা আরুষের কথা শুনে যেতে নিবে। সাথে সাথে আতিয়া রিক্সা সামনে গিয়ে দাঁড়াতেই রিক্সার সাথে সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। আরুষ চিৎকার করে উঠল। আপুই। আরুষ মুখ থেকে আপু ডাক শুনে হাঁ করে তাকিয়ে থেকে আরুষকে দেখতে লাগলো। আরুষ রিক্সা থেকে নেমে আতিয়াকে তুলে হাত কিছুটা ছিলে গিয়ে রক্ত ঝরতে লাগলো। আরুষর রুমাল বের করে আতিয়াকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে ধুলা মুছে দিয়ে রুমাল দিয়ে বেঁধে দিয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি? এইভাবে কেউ সামনে যায়? আর আপনাকে আমি কতবার বলেছি আমি আপনাদের সাথে কোথাও যাব না? দেখতে পাচ্ছেন না আমি আপনাদের ইগনোর করি, তারপরেও বারবার কেন আমার পিছনে পড়ে আছেন? কেন যাবি না? আম্মু তোকে দেখার জন্য ছটফট করে। কেন আম্মুর সাথে কথা বলতে চাস না? কেন আম্মুকে সহ্য করতে পারিস না? আপু প্লিজ, এসব কথা বাদ দেন। মানুষজন তাকিয়ে আছে, আমি ওনার ব্যাপারে কিছু শুনতেও চাই না, বলতেও চাই না। আপনারা সুখী আছেন এটা দেখেও আমি অনেক খুশি। আমার কারো সাহায্য দরকার নাই। আমার আব্বুর চিকিৎসা আমি যেভাবে হোক জোগাড় করে ফেলেছি। আমার আর কারো সাহায্য দরকার নেই। প্লিজ আমাকে আপনারা শান্তিতে থাকতে দেন। আমার পিছনে এভাবে ঘুরে আমাকে বিরক্ত করেন না। আরুষ কথাগুলো বলে রিক্সায় উঠে চলে যেতে লাগলো। আতিয়া আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া আরুষকে বলল, ওইটা তোমার কেমন বোন? বোন আবার কেমন হয়? বোন তো বোনই। না মানে বলতে চাচ্ছি, আপন বোন নাকি ভানানো বোন? আপন বোন। কি বলো? ওনাদের দেখে তো মনে হলো ভালো ফ্যামিলির। ওই তো দামি গাড়িতে উঠে চলে তো যাচ্ছে, কাহিনী কি? প্লিজ, এসব কথা শুনতে বা বলতে ভালো লাগছে না। তিয়া চুপ হয়ে গেল। আরুষ মনে মনে ভাবতে লাগলো, এখন আমাকে দেখার জন্য ছটফট করেন? যখন বড় সন্তানকে নিয়ে চলে গেছিলেন তখন আমার প্রতি ভালোবাসা কোথায় ছিল? ভালোই তো আছেন নতুন সংসার সন্তানদের নিয়ে, আবার কেন আমাকে খুঁজতে মেয়ের জামাইকে পাঠিয়েছেন? আপনাকে বোঝা বড্ড কঠিন। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখের কোণায় পানি জমা হয়ে গেল। আরুষ চোখের পানি মুছে ফেলল। তিয়াদের বাসার সামনে রিক্সা থামিয়ে দিলে তিয়া ভাড়া দিতে যাবে, আরুষ নিজে দিয়ে দেয়। তিয়া মুখ ভেঙচি দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকে চলে গেল। আরুষ তিয়ার পেছন পেছন যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতে তিয়ার আব্বু বলল, আরুষ, তোমার আব্বুর কি অবস্থা? জি আঙ্কেল, আজকে আব্বুকে দেখলাম, রেসপন্স কিছুটা করতে পারছে, তার চোখ বেয়ে পানি পড়ছিল।
যাক, তাহলে তো অনেক ভালো। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ উপরে ভরসা রাখো। দোয়া করবেন আঙ্কেল। তা আপনি খাবার খেয়েছেন? দুপুর তো হয়ে গেছে। না, একসাথে খাবো। তোমরা ফ্রেশ হয়ে আসো। ও তোমার আব্বু তো অসুস্থ, তাই না? তোমার আব্বুকে দেখতে গিয়েছিলে নাকি? জি। আচ্ছা চলেন, আমরা ফ্রেশ হয়ে আসছি। আরুষ আর তিয়া সিঁড়ি ভেঙে তিয়ার রুমে গেল। তিয়া খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আরুষ ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? এইটা আমার রুম। আমার রুমে আমি যা ইচ্ছে মন চাইবে আমি তাই করব। এখানে যদি ধমক দাও মাথায় বাড়ি মেরে ফ্লোরে ফেলে রেখে দিব। ও, রুমে আসলে আপনার জোর বেড়ে যায় নাকি? চুপ কর তুই। রিক্সার উপরে কান্না করতে দেস নাই, অন্তত রুমে এসে কান্না করতে দে। আরুষ তিয়ার মুখের কাছে মুখ নিয়ে তিয়া চোখ বন্ধ করে ফেলল। আরুষ হাসি চেপে রেখে তিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়ার ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। তিয়া আরুষের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখে আরুষ মিটি করে হাসছে। তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওই, হাসুস কেন? আমার কিস মনে হয় আপনার মজা লাগছে? না হলে এখন ঠোঁট এগিয়ে দিলেন কেন? কি যাতা বলোস? তোর কিস জঘন্য ছিল, ইয়াক। তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? অতগুলো মানুষের সামনে আমার ঠোঁটে কিস করলি? না, লজ্জাশ্রম বলে আমার কিছু নাই। আমি শুধু জানি আমার বউকে আমি কিস করছি, অন্য কোনো মেয়েকে তো আর কিস করি নাই। বউ বউ করবি না, তোর মুখ থেকে বউ ডাক শুনতে চাই না। বুঝতে পারছি আপনার আসলে কি দরকার। রাতটা হোক, তারপর দেখাবো আমার সাথে বেয়াদবি করার ফল কি হতে পারে। আরুষের কথা শুনে তিয়া তোতলানো শুরু করে দিল। তোতলাতে তোতলাতে বলল, কি 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 করবি? বেশি কিছু না, শুধু বাসর ঘরে বিড়ালটা মারবো। আরুষ কথাটা বলে জোরে জোরে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। তিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল আর মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল, টিয়া, তুই কি পাগল হয়ে গেছস? তোর বয়ফ্রেন্ডকে, কিন্তু তুই এখনো ওকে ভালোবাসছস। তুই তো বলছস তাকে ছাড়া কাউকে যেন এই জীবনে জায়গা দিবি না। ওর ফাঁদে পড়িস না। তুই শুধুই রাকিব, আর কারণ না। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে তিয়ার ফোনটা বেজে ওঠে। তিয়া ফোনটা হাতে নিয়ে দেখে রকি ফোন দিয়েছে। তিয়া রকি ফোন ধরে বলল, হ্যালো জান। রাখ তোর জান, তুই বিয়ে করেছিস আর আমাকে একবার বলস নাই। তুই না বলেছিলি তুই আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না? তুই হইলি বেঈমান। মেয়ে মানুষ মানে ছলনাময়ী বেঈমান। জান, প্লিজ আমার কথাটা শুনো। তোর সাথে কি বলবো? হ্যাঁ, আমাকে যদি তোর ফ্রেন্ডরা না বলতো তুই তো কোনোদিনই বলতি না। জামাই থাকতে আমার সাথে সময় কাটাইছোস। তোর সব ছবি তোর জামাইয়ের ফোনে দিয়ে দেবো। আমাকে ছেড়ে অন্য কারো বউ হওয়ার স্বাদ আমি তোকে মিটিয়ে দেবো। জান, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। শান্ত হয়ে আমার কথাটা আগে শুনো। আচ্ছা শুনো, সন্ধ্যায় আমরা রেস্তোরাঁয় দেখা করব। তারপর তোমাকে সব খুলে বলে তুমি বুঝতে পারবে। তুমি শুধু এইটুকু মনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমি বিয়েটাই করতে চাই নাই, আমি পরিস্থিতি শিকার জান। আমাকে কি তোর বলদ মনে হয় নাকি? তুই একটা বানিয়ে কথা বলবি আর আমি সেটা মেনে নেব? উফ, আমার কথা বোঝার চেষ্টা করো না কেন? আরে আমার বিয়ে হয়েছে এইটা সত্যি, বাট আমি ওকে স্বামী হিসাবে মেনে নেই নাই, আর কোনোদিন মেনে নিবও না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবেসে যাব। আজাইরা প্যাচাল পারিস না। জামাইয়ের সাথে মজা নিবি আর আমাকে ইউজ করবে, তাই না? দেখ, এইসব যদি ভেবে থাকোস তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দে। রকি, তোমার কথার ধরন কিন্তু অন্যদিকে দিয়ে যাচ্ছে। আমাকে বিশ্বাস করো তো নাকি? আমি তোমার কসম খেয়ে ফেলেছি, আমাদের এখনো বাসর পর্যন্ত হয়নি। আমি তোমার জন্য আমার দেহ মন সুরক্ষিত রেখেছি, আর যতদিন তোমার সাথে বিয়ে না হয় ততদিন আমি অন্যদের থেকে সুরক্ষিত রাখবো। তুমি সত্যি বলছো? কিন্তু তোমার স্বামী তোমাকে টাচ করে নাই, এটা আমি কিভাবে বিশ্বাস করব? ওই সারা রাত আব্বু আম্মুর রুমে ছিল। আর ওকে তুমি চেনো? আমাদের কলেজের স্টুডেন্ট আরুষ নামে একটা ছেলে আছে না, ওর সাথে আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আর আব্বু অসুস্থ, একটু সুস্থ হইলেই আমি ওই আরুষকে ডিভোর্স দিয়ে দিই, তোমার কাছে চলে যাব। তখন আমি কারো কথা শুনবো না। কি?
তোমার আব্বুর মাথা কি সমস্যা আছে নাকি? এটা যদি তোমার কলেজের মানুষজন জানে তাহলে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আর ওই ছেলেটাও তো অনেক সরল সোজা আর ভদ্র। আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করলাম। শোনো, সন্ধ্যায় তাহলে আসছো, তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা জান। জান। তিয়া রকির সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিল। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তিয়ার কথাগুলো শুনছিল। তিয়া ওয়াশরুমের দিকে চোখ যেতে দেখে আরুষ রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। তিয়া চমকে গিয়ে বলল, কি ব্যাপার, ওইভাবে তাকিয়ে আছো কেন? আরুষ কোনো কথা না বলে বাহিরে গিয়ে কাজের মহিলাকে বলল, রহিমা আপা, আব্বুকে খাবার খাওয়ান আর মেডিসিন খাইয়ে দিয়েন। আপনার আপা আর আমার কিছু কাজ আছে, আমরা পরে খাবার খাবো। আরুষ কথা মতো রহিমা তিয়ার আব্বুকে খেতে দিল। আরুষ রুমের দরজার কাছে আসলে তিয়া বলল, আমার আর তোমার আবার কিসের কাজ? আরুষ রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তিয়া ভয় পেয়ে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, ওই, দরজা লাগিয়ে দিচ্ছ কেন? আর ওইভাবে তাকিয়ে আছো কেন? আরুষ, দেখো, একদম কাছে আসবে না। আরুষ কোনো কথা না বলে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আরুষ তিয়ার কাছে গিয়ে হাত বাড়ালে তিয়া চোখ দুইটা বন্ধ করে ফেল। আরুষ এক টান দিয়ে তিয়ার ওড়না ফেলে দিল। তিয়ার সাথে সাথে দুহাত দিয়ে বুক ঢাকতে লাগলো। আরুষ তিয়ার দুহাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে গলে কিস করতে লাগলো। তিয়া ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে। আরুষ আরো শক্ত করে ধরে গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। আস্তে আস্তে তিয়ার ঠোঁটের দিকে যেতে লাগলো। তিয়ার ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আরুষের নিঃশ্বাস একদম তিয়ার মুখের উপর পড়তে লাগলো। তিয়ার নিঃশ্বাস আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। আরুষ ঠোঁটে আলতো করে কিস করতে যাবে, সাথে সাথে তিয়া পা দিয়ে আরুষের পেটে গুঁতা দিল। আরুষ তিয়ার হাত ছেড়ে দিয়ে পেটে হাত দিয়ে রেগে তিয়ার দিকে তাকিয়ে বলল, কোথায় পালাচ্ছেন? আজকে কোথাও পালাতে পারবেন না। এখন আমি আপনার সাথে বাসর করে ছাড়বো। আরুষ, তোমার দোহাই লাগে, আমার সাথে এমন করো না। আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারবো না। আমার এই দেহ, ভালোবাসার সব কিছু আমি রকিকে দিতে চাই। আমি আর কাউকে দিতে পারবো না। চুপ, একদম চুপ। ওইগুলো সব আমার, অন্য কারো হতে পারে না। আমি আপনার স্বামী, তাই এই সব কিছুর অধিকার শুধু আমার, পরপুরুষের না। দেখো, আমি চিৎকার করব কিন্তু। করেন, এতে আমার কিছু যায় আসে না। আরুষ কথাটা বলে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া দৌড়ে দরজা খুলে যেতে নিবে। আরুষ সাথে সাথে দৌড়ে গিয়ে তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। শক্ত করে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে দরজা লাগিয়ে দিল। তিয়া কান্না করতে লাগলো। আরুষ তিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর ফেলে দিল। তারপর তিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। তিয়া চিৎকার করে কান্না করতে লাগলো। আরুষ তিয়ার দিকে খেয়াল না করে নিজের খায়েশ মেটাতে লাগলো। অনেকক্ষণ আদর করে আরুষ তিয়াকে ছেড়ে দিল। তিয়া বুকে হাত দিয়ে ঢেকে কান্না করতে লাগলো। আরুষ তিয়ার পাশে শুয়ে বলল, যার জন্য এত কান্না করছেন, সেই মানুষটা কি আসলে আপনাকে ভালোবাসে? শুনেন, যদি ভেবে থাকেন আপনি রকিকে ছাড়া বাঁচবেন না, তাহলে জীবনের সব থেকে মিথ্যা ধারণা নিয়ে বেঁচে আছেন। কারণ কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। সময় যেমন নিজের গতিতে চলতে থাকে, তেমন আপনার মনের পরিবর্তন হতে থাকবে। এখন ভাবছেন তাকে আর পবিত্র দেহটা দেওয়া হলো না, আপনি তার সামনে কিভাবে যাবেন? তার সম্পদ আপনি রক্ষা করতে পারেন নাই। কিন্তু সত্যি বলতে এইটা এখন আমার সম্পদ, তার না। আমার সম্পদ অন্য কাউকে বিলিয়ে দিবেন, এইটা তো আমি হতে দিতে পারি না। আপনি তার সাথে দেখা করতে যাবেন, দেখবেন হুট করে আপনাকে শারীরিক সম্পর্ক করে তাকে প্রমাণ দিতে বলবে আপনি কি এখনও ভার্জিন কি না। আরুষের কথা শুনে তিয়া আরও রেগে গিয়ে বলল, তুই চুপ করবি? তোর যেটা পাওয়ার সেটা তো পেয়ে গেছস। নিজের মতো সবাইকে ভাবি না। আমার রকিকে আমি চিনি। ওই আমার মনকে ভালোবাসে, আমার দেহকে না। তাই নাকি? তা ওই কি হিজড়া নাকি যে দেহকে ভালোবাসে না? আরুষের কথা শুনে তিয়া রেগে আরুষের উপর উঠে গলা চেপে ধরল। আরুষ হাসতে হাসতে তিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলল, আরে আমার উপরে রেগে যাচ্ছেন কেন? আপনি যেভাবে বললেন ওই শুধু মনকে ভালোবাসে, দেহকে না, তাহলে তো ওইটাই দাঁড়ায়। শুনেন, দেহকে সবাই ভালোবাসে, মনকে না। ওইটা শুধু মুখের বলে একটা মোহ। যে মানুষটা বলে দেহকে না মনকে ভালোবাসে, আমি ওইটা কখনোই বিশ্বাস করি না। হ্যাঁ, হতে পারে সে আপনাকে অনেক ভালোবাসে,
বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক করবে না, যা করার সব বিয়ের পরে করবে। এইটা একটা ভিন্ন বিষয়, বাট দেহকে ভালোবাসে না, এইটা আবার কেমন কথা? টু লাভ নাকি? কথাটা বলে হাসতে লাগলো। তিয়া আরুষের গালে কামড় মারল। আরুষ ব্যথায় তিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিয়ার উপরে উঠে পড়ল। মানুষ থেকে রাক্ষসী হলেন কবে থেকে যে গালে কামড় দিয়ে মাংস তুলে ফেলতে চাইছেন? আরুষের বাচ্চা, আমাকে ছেড়ে দে। ও মা, আমার আবার বাচ্চা কবে হলো? এখনও তো কোনো বাচ্চা হয় নাই, বাট হবে খুব তাড়াতাড়ি, সেটাই ব্যবস্থা করব। তিয়া কান্না করতে করতে বলল। প্লিজ আমাকে ছেড়ে দে, আমার ভালো লাগছে না। আচ্ছা, ছেড়ে দিলাম। আরুষ তিয়াকে ছেড়ে দিল। আরুষ খাট থেকে উঠে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে তিয়া শুয়ে থেকে কান্না করতে লাগলো। রকির ছবি ফোনে বের করে দেখতে লাগলো আর কান্না করতে করতে বলল। জান, আমাকে ক্ষমা করে দিও। ওই আরুষের বাচ্চা আমার সব কিছু কেড়ে নিল। তোমাকে যে পবিত্র দেহটা আমি দিতে চেয়েছিলাম সেটা আর রইল না। কথাগুলো বিবি করে বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আরুষ গোসল করে শার্ট প্যান্ট পরে বাহিরে বের হলো। তিয়ার দিকে তাকিয়ে বলল। যান, গোসল করে আসেন। তিয়া মুখ ভেঙচি দিয়ে ফোনটা রেখে টি শার্ট আর প্যান্ট নিয়ে যেতে নিবে, তখনই আরুষ তিয়ার হাত ধরে বলল। আমার বউ হয়ে এসব পরা যাবে না, শাড়ি পরেন আর না হয় 3 পিস। এখন কি তোর কথা মতো আমাকে জামা কাপড় পরতে হবে নাকি? দরকার হলে তাই পরতে হবে। আরুষ টান দিয়ে টি শার্ট আর প্যান্ট নিয়ে আলমারিতে রেখে 3 পিস বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল। এখন যান। তিয়া চলে গেল। আরুষ বেলকুনিতে গিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার সাথে এমনভাবে শারীরিক সম্পর্ক করতে চাই নাই, বাট আমার উপায় নেই। নিজের সম্পদ অন্য কাউকে দিয়ে ভোগ করতে আমি রাজি না। আর আমি খুব তাড়াতাড়ি আপনার বয়ফ্রেন্ডের আসল রূপ দেখিয়ে দিব। ও মুখোশধারী একটা শয়তান। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। তিয়া গোসল করে বের হয়ে নিচে চলে গেল। আরুষ বেলকনি থেকে বের হয়ে দেখে তিয়া ওয়াশরুমে নাই। আরুষ নিচে নেমে গিয়ে দেখে তিয়া খাবার খাচ্ছে। আরুষ তিয়ার পাশে বসলে তিয়া আরুষের দিকে তাকালো না। আরুষকে কাজের বুয়া খাবার দিলে আরুষ খাবার খেতে লাগলো। তিয়া খাবার খেয়ে উঠে চলে গেল। আরুষ খাবার খেয়ে তিয়ার আব্বুর রুমে চলে গেল। আরুষ তিয়ার আব্বুকে বলল। আঙ্কেল, আসবো? হ্যাঁ, আসো। আরুষ ভিতরে গিয়ে সোফায় বসে বলল। আঙ্কেল, এভাবে সারাদিন ঘরে বসে থাকতে আপনার ভালো লাগছে কি? হঠাৎ এই কথা? আমি চাচ্ছিলাম, আন্টি তো সন্ধ্যা অফিস থেকে ফিরে আসবে, আমরা 4 জন মিলে ঘুরতে গেলে কেমন হইতো? এইটা মন্দ বলো নাই। ওকে, তোমার আন্টি আসুক, আজকে রাতে ডিনারটা বাইরে করব। ঠিক আছে, আপনি তাহলে এখন ঘুমান। আরুষ উঠে চলে আসলো। তিয়ার রুমে গিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তিয়া আরুষকে হাসতে দেখে জিজ্ঞেস করলো। কি ব্যাপার, হাসছো কেন? আজকে ডিনারটা আমরা 4 জন বাইরে করব, তাই ভালো লাগছে। অনেক দিন ধরে রেস্টুরেন্টে খাবার খাই না, তাই অনেক খুশি। আরুষের কথা শুনে তিয়া রেগে গিয়ে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলল। তুই এই জন্য খুশি না? তুই রকির সাথে দেখা করতে দিবি না, তার জন্য তুই এই প্ল্যান করছস, তাই না? আরুষ তিয়ার হাত ধরে টান দিয়ে বুকের ওপরে ফেলে দিয়ে তিয়াকে নিচে ফেলে দিয়ে তিয়ার মুখের ওপর চুল ছড়িয়ে দিয়ে দিতে দিতে বলল। বাহ, আমার বউটা কত বুদ্ধি। যাই হোক, বুঝে যখন গেছো তখন আর চিৎকার করে লাভ নেই। আমার বউকে পর পুরুষের সাথে দেখা করতে দিতে পারবো না। এখন রাগ না দেখে আসো, দুজন ঘুমাই। আমাকে ছাড়, আমি এখনই রকির সাথে দেখা করতে যাব। তা তো হবে না সোনা। আমাকে ছাড়, না হইলে কিন্তু আমি কামড় দিব। ও মা, আমার বউটা দেখি রাক্ষসী নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 1 মানে? মানে কিছুক্ষণ আগেই খাবার খেয়ে আসলে আবার আমার মাংস খেতে চাচ্ছ, তাই বললাম রাক্ষসী নাম্বার 1 হয়ে গেছো। তিয়া ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। ও আব্বু গো, এই কার সাথে আমাকে বিয়ে দিলে? আমাকে পাগল করে ফেলবে। আরুষের বাচ্চা, তুই যদি আমাকে না ছাড়োস তাহলে আমি কিন্তু তোকে ঘুমের ভিতরে খুন করে ফেলবো। তোমার হাতে খুন হতেও রাজি, বাট তোমাকে অন্য কোনো পুরুষের পাশে সহ্য করতে পারবো না। তুই ভালো করে জানোস আমি তোকে ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। তারপরও কেন আমার সাথে এমন করছিস? আরুষ কোনো কথা না বলে তিয়ার বুকের ভিতরে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। তিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আরুষ তিয়ার 2 হাত খাটের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো। আরুষের গরম নিঃশ্বাস তিয়ার বুকে লাগতে লাগলো। তিয়ার নিঃশ্বাস ঘন হতে লাগলো। তিয়া আরুষকে বলল।
আমার উপর থেকে উঠ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরুষ তিয়ার মুখ থেকে এমন কথা শুনে মুখ তুলে হেসে তিয়ার ঠোঁটে কিস করে বলল, তাই তার মানে তুমি আমার স্পর্শগুলো অনুভব করতে শুরু করেছো? সমস্যা নেই, আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, আমি উঠতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, এখানে মাথা দিয়ে শুয়ে থাকতে ভালো লাগছে। বালিশে মাথা দে। আমার তো এটাই বালিশ, আমার ওই বালিশের দরকার নাই। বউ একটু চুপ করে থাকো না, সারা রাত ঘুমাতে পারি নাই। এই, তুই আমাকে আপনি রেখে আবার তুমি করে কেন বলছিস? অনেক ভেবে দেখলাম, নিজের বউকে আপনি আপনি ডাকতে কেমন পরপর লাগছে। তুমি ডাক আসছে ভালোবাসা থেকে, আর কেমন আপন আপন লাগে। তিয়া আর কিছু বলল না। আরুষ তিয়ার উপর শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না। তিয়া অনেকক্ষণ পর আরুষকে ডাকলে আরুষকে কোনো সারা শব্দ করতে দেখে না। তিয়া আরুষকে আস্তে আস্তে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বেলকুনি থেকে রকিকে কল দিল। জান, তুমি কি আমার সাথে এখন দেখা করতে পারবে? এখন সন্ধ্যায় না দেখা করার কথা? সন্ধ্যাবেলায় তোমার সাথে যেতে পারবো না। সবাই মিলে নাকি আজকে ডিনার বাইরে করবে, আর সেখানে আমাকে থাকতেই হবে। পার্কে দেখা করি, কি বলো? আজ হঠাৎ পার্কে দেখা করতে চাচ্ছ মানে? আসো না, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও, পার্কে না, রেস্টুরেন্টে দেখা করি। আচ্ছা আসো। তিয়া কল কেটে দিয়ে রুমে ঢুকে আরুষের দিকে চোখ যেতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা চাপি দিয়ে বের হয়ে গেল। তিয়া কান্না নিয়ে রিক্সা করে চলে গেল। 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছে গেল। রিক্সা ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে রকিকে কল দিলে। রকি তিয়াকে দেখে হাত নাড়তেই তিয়া ওইদিকে গিয়ে রকিকে জড়িয়ে ধরল। রকি তিয়াকে জড়িয়ে ধরে বলল, তিয়া এখন ছাড়ো, ছোট আম্মু ভাবি ভাইয়া এসেছে। ফাজিল, তুমি নিজেও তো ছাড়ো। রকি হেসে তিয়াকে ছেড়ে দিয়ে তিয়াকে নিয়ে যেতে লাগলো। তিয়াকে ওদের টেবিলের সামনে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতে যাবে, সাথে সাথে তিয়া অবাক হয়ে গেল। তিয়াকে দেখে আতিয়া বলল, আরে, তুমি সেই মেয়ে না? জি। আপনারা দুইজন এখানে? তুমি আতিয়া ভাইয়াকে চেনো নাকি? যাক, ভালোই হয়েছে। আম্মু, আতিয়া ভাইয়া এটাই তিয়া, যার কথা তোমাদের বলেছিলাম। আর তিয়া, এটা আমার ছোট আম্মু, তার মেয়ে, আর তার মেয়ের জামাই, মানে আমার মামাতো ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো মা? তা তুমি বসো। তিয়ার চেয়ার রকি টেনে দিল। তিয়া বসলো, তার পাশে রকি বসলো। আন্টি, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। রকির মুখে আপনার অনেক কথা শুনেছি, কিন্তু কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই। তাই? আমার পাগল ছেলেটা আমাকে নিয়ে তোমার কাছে গল্প করছে। জি। আম্মু, এটা রাখো। এখন বলো, তোমার ওকে কেমন লাগছে? মাশাল্লাহ, আমার তো অনেক পছন্দ হয়েছে। এখন তোমার আব্বুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি। তিয়া অনেকটা লজ্জা পেয়ে গেল। রকি খুশি হয়ে বলল, আই লাভ ইউ আম্মু। রকি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এই মেয়েটা কি সত্যিই তোকে ভালোবাসে? এসব কি ধরনের কথা বলছিস? না মানে, এই মেয়েটাকে তো আমি... আতিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়ার জামে হাত ধরে চুপ করিয়ে দিল। তিয়া বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। রকি ওর সম্পর্কে জানে, আর আমি রকিকে অনেক ভালোবাসি, আর রকিও আমাকে ভালোবাসে অনেক। ও, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তোমরা এইসব কথা রাখো, কে কি খাবে সেটা বলো। 1 কাপ কফি হলেই হবে আমার, এর বেশি খেতে পারবো না। আচ্ছা, তোমরা কি খাবে? সবাই অর্ডার দিতে লাগলো ওয়েটারকে। রকিকে তিয়া ইশারা করলে রকি বলল, আম্মু, তোমরা বসো, আমি আর তিয়া একটু আসছি। রকি তিয়াকে নিয়ে বেশ দূরে গেল। তিয়া রকিকে বলল, তোমার ছোট আম্মু আর বোনের জামাই আসবে, আগে বলো নাই কেন? আর বলো না, তোমার সাথে কথা বলছিলাম, তখন আম্মু আপু এসে বায়না ধরে তোমাকে বাড়িতে নিয়ে আসতে। পরে যখন বলছি তুমি যাবে না, পরে ওরা রেস্টুরেন্টে দেখা করতে চলে এসেছে। ও আচ্ছা, শুনো, আমাকে যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে নিয়ে চলো। আমি আরুষের সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ও খুব খারাপ। ও সবাইকে যেমন দেখায়, ও আসলে তেমন না। অনেক খারাপ একটা ছেলে। ওকে সহজ সরল ভাবা
সব থেকে বড় বোকামি। মানে তোমার সাথে ওই কিছু করেন নাই তো? রকির কথা শুনে তিয়া চমকে উঠল। তিয়া তখনকার কথা ভাবতে লাগলো, ভেবে শরীর কেঁপে উঠল। রকি তিয়াকে ধরে ঝাঁকি দিতে দিতে বলল, কি ব্যাপার, চুপ করে আসো কেন? তোমার সাথে ওই কিছু করে নাই তো? তিয়া মাথা নিচু করে কান্নামাখা কণ্ঠে কিছু বলতে যাবে, তখনই আতিয়া রকিদের ডাক দিয়ে উঠল। সাথে সাথে রকি বলল, আচ্ছা চলো, ওরা ডাকছে। তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। দুজনে আসলো। তিয়া মাথা নিচু করে কফি খেতে লাগলো আর সবার সাথে গল্প করতে লাগলো। 4টার দিকে তিয়া বাসে ফিরল। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকুনিতে বসে আছে। তিয়া রুমে ঢুকে বেলকুনিতে গিয়ে বলল, রকির সাথে দেখা করব। এই জন্য সন্ধ্যায় আব্বুকে বলে রেস্টুরেন্টে যাবে ডিনার করতে, তাই না? কোনো লাভ হলো না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। এমনকি ওর আম্মু, বোন, দোলাভাই সবাই রাজি। শুধু ওর আব্বুকে রাজি করালেই হয়ে যাবে। তারপর তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলবো। আর রেগে দোলনাটাই এমনভাবে লাথি দিল যা তিয়ার পায়ে ব্যথা পেয়ে তিয়া বসে পড়ল। তিয়া কান্না করতে লাগলো আর দোলনাটা থামি তিয়ার কাছে গিয়ে বলল, এই পা দিয়ে হেঁটে গেছো না জান, দেখো কতটা মজা লাগে। কুত্তার বাচ্চা, একবার কলেজে যা। আমি যদি তোকে আমার বয়ফ্রেন্ডের হাতে মার না খাওয়াইছি, আমার নামও তিয়ানা। আমি তোমার বয়ফ্রেন্ডকে দেখে ভয় পাই নাকি? তা তোমার বয়ফ্রেন্ড জানে আমি যে তোমাকে ছুঁয়েছি? না, বলতে পারো নাই বুঝি? আহারে কত কষ্ট। ওয়েট, কষ্ট কিসের? তোমার বয়ফ্রেন্ড তো তোমার দেহকে না, তোমার মনকে ভালোবাসে। শোনো, তাড়াতাড়ি গিয়ে বলে দাও আমি তোমাকে টাচ করছি। এতে তার কি কোনো সমস্যা আছে নাকি? কুত্তার বাচ্চা, চুপ করবি? আমি উঠতে পারছি না, অনেক ব্যথা করছে। আরুষ তিয়ার দিকে হাত বাড়িয়ে দিলে তিয়া হাত এগিয়ে দিলে আরুষ হাত ছাড়িয়ে নেয়। তিয়া কান্না করতে করতে বলল, আজকে আমি আব্বুকে বলবো তুই আমাকে ধরে মারস, আমার উপরেই অত্যাচার করস। আব্বু কার সাথে বিয়ে দিয়েছে আব্বুর তো জানা দরকার। আমিও আঙ্কেলকে বলবো তার মেয়ে পরপুরুষের সাথে ডেটিংয়ে গেছিল, তাই আমিও আদর করে দিয়েছি। আর ওই আমাকে গালি দিচ্ছ ভালো কথা, আমার আব্বুকে কেন টানছো? আর একবার কুত্তা বাচ্চা বললে আমি তোমার মুখও ভেঙে দিব। আয়, ভেঙে দেয়। আরুষ তিয়ার দিকে এগিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে ফেলল। আরুষ তিয়াকে অবাক করে কোলে তুলে নিল। তারপর তিয়াকে খাটে আদর সওয়া করে বসিয়ে দিয়ে ডয়ের থেকে মুখ বের করে তিয়ার পা ধরতে যাবে। সাথে সাথে তিয়া বলল, আমার পায়ে হাত দিবি না। আরুষ উঠে দরজা বন্ধ করে দিয়ে তিয়ার কাছে এসেছে। একটানে পায়জামাটা খুলে ফেল। তিয়া চিৎকার করে কান্না করে উঠল। আর সাথে সাথে তিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আরুষকে মারতে লাগলো। আরুষ তিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, একদম চিৎকার করলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়বো, তাই চুপচাপ শুয়ে থাকো। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছুই নাই? আরুষ তিয়ার শরীর থেকে ওনাটা টান দিয়ে নিয়ে যেখানে ব্যথা পাইছে ওইখান থেকে খোলা রেখে আর সবটুকু ঢেকে দিল। আর তিয়ার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, আর পায়জামা এত দূরে উঠবে না, তাই খুলে ফেলছি। এত জোরে চিৎকার দিলে মনে হয় আমি তোমাকে খুন করব। ব্যথা দিয়ে এখন আসছে ভালোবাসা দেখাইতে। আমি ভালোবাসবো আবার আমি ব্যথা দিব? আমার কথা মতো চললে খুব ভালো, না হলে খুব খারাপ হবে। তিয়ার ব্যথা জায়গায় মুখ লাগিয়ে দিতে লাগলো। তিয়া কান্না করতে লাগলো। আরুষ মুখ লাগিয়ে দিতে দিতে বলল, একটা কথা মনে রেখো, চোখের সামনে যে যেমন দেখায় মাঝে মাঝে সেই মানুষটার রূপ ভিন্ন হয়ে থাকে। কাউকে দেখতে সরল সোজা ভদ্র নম্র, কিন্তু ওর মনের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা শয়তানি রূপ। আবার অনেকের রূপ আছে সামনে খুব রাগী বদমেজাজি, কিন্তু ওদের মনের ভিতরে আছে সুন্দর একটা মন, যেটা সবাই দেখতে পারে না। শুধু মানুষটাকে যে বুঝতে পারে সেই তাদের ওই ভালো নরম মনটাকে বুঝতে পারে। জ্ঞান দেওয়া বন্ধ করবি? জ্ঞান না, এটাই সত্যি। এই ধরো তুমি নিজেকে অনেক চালাক বুদ্ধিমান ভাবো, আসলে তুমি মোটেও তা না। তুমি অনেক বোকা, আর তুমি এখনও বাচ্চাদের মতো সরল সোজা। তিয়া নিজের প্রশংসা পেয়ে চুপ হয়ে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে তিয়ার কপালে চুমু দিয়ে বলল, জানি তোমার অনেক ব্যথা লাগছে, বাট কিছুই করার নাই। তুমি নিজে ইচ্ছেই এই ব্যথাটা নিয়েছো। আমি নিজের ইচ্ছে নিয়েছি, নাকি তুই আমাকে ইচ্ছে করে মেরেছোস? হ্যাঁ, আমি মারছি, বাট রাগে মেরেছি। ইচ্ছে করে কেউ কারো বউকে মারতে চায় না, বুঝলে?
বউদের কাণ্ড কারখানার জন্য বউরা মার খায়। তুই প্লিজ আমার সামনে থেকে যা, আমার খুব রাগ হচ্ছে। আরুষ মুখ ডয়ারে রেখে তিয়াকে আস্তে আস্তে পায়জামাটা পরিয়ে দিয়ে এক গ্লাস পানি ঢেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে বলল, আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের খেয়ে কাজ নাই? সারাদিন খালি ক্লাবে থাকে। আমার বয়ফ্রেন্ডের কাজ করতে হয় না, ওই একমাত্র সন্তান। ওর যখন ইচ্ছে হবে ওই ওর আব্বুর অফিসের দায়িত্ব নিতে পারবে। আর আমার সাথে বিয়ে হলে আমাদের কোম্পানি ওদের কোম্পানি একসাথে কাজ করলে আমাদের টাকার অভাব হবে নাকি? আপনাদের দুজনের হাতে যদি কোম্পানির দায়িত্ব দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ, ওই কোম্পানি আর কোম্পানি থাকবে না, ওইটা হয়ে যাবে গাঁজাখোরদের আড্ডাখানা। আরুষ কথাগুলো বলে সজোরে হাসতে লাগলো। তিয়া রেগে আরুষকে মারতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে বলল, এত হাত চলে কেন? হাত কি ভেঙে দিতে হবে নাকি? হাত ভাঙলে তোকে আমি পুলিশে দিব। তাই বুঝি? তিয়া কান্না করতে লাগলো। পায়ে হাত দিয়ে আরুষ পায়ে আলতো করে কিস করতে লাগলো। তিয়া সরিয়ে দিতে গেলে আরুষ হাত সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁটের স্পর্শ দিতে লাগলো। তিয়া আরুষকে আর কিছু বলল না, আরুষের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ মনোযোগ দিয়ে তিয়ার ব্যথার কাছে হাত বুলিয়ে দিতে লাগলো আর কিস করতে লাগলো। তিয়া যেন এক নিমিষেই ভিতরের ব্যথা অনুভব করতে পারল না। হঠাৎ করে তিয়ার আম্মু দরজায় নক করলো। সাথে সাথে আরুষ খাট থেকে নেমে দরজা খুলে দিয়ে বলল, আন্টি এসেছেন, ভিতরে আসেন। তিয়ার আম্মু ভিতরে ঢুকে তিয়াকে এই অবস্থায় দেখে বলল, টিয়া, কি হয়েছে মামনি? ওই কুত্তা আমাকে মেরেছে। আম্মু, তোমরা আমাকে কার সাথে বিয়ে দিলে? দেখো আমার উপরে একদিনের ভিতরে কত অত্যাচার করেছে। আরুষ, এইসব কি? তোমার সাথে বিয়ে দিয়েছি বলে তুমি যা ইচ্ছে তাই করবে? আরুষ মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। তিয়ার আম্মু আরও বলতে লাগলো, কথা বলছো না কেন, হ্যাঁ? শোনো, আমার মেয়েকে ভালো রাখার জন্য এতগুলো টাকা দেওয়া হয়েছে, আর সেখানে তুমি আমার মেয়েকে হাত দেওয়া শুরু করছো। তুমি ভুলে যেও না, তোমার আব্বুর আর তোমার সকল দায়িত্ব আমরা নিয়েছি, আর তোমাকে শুধু আমার মেয়ের দায়িত্ব দিয়েছি, আর সেখানে তুমি আমার মেয়েকে আঘাত করছো। মানে ওর আব্বু ওর দায়িত্ব নিয়েছে? মানে কি আম্মু? আর কিসের টাকা দিয়েছো? ওর আব্বু কোমায় আছে আর ওইখানে মাসে মাসে টাকা দিতে হয়, আর ওর পড়াশোনা সকল দায়িত্ব নেওয়া হয়েছে, আর তোকে বিয়ে দিয়েছি যাতে তোকে সুখে রাখে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে। তোর আব্বুকে বারবার বললাম ওর সাথে বিয়ে দিতে না, কিন্তু আমার কথা কে শোনে? তার মানে টাকার জন্য আমাকে বিয়ে করেছে? টাকার জন্য বিয়ে করে আবার আমার উপর অধিকার খাটাতে আছোস? তোর সাহস কি করে হয় আমার উপর চিৎকার করে কথা বলস? তুই ধরতে গেলে আমাদের গোলাম, আমরা যা বলবো তাই শুনতে বাধ্য তুই। আমি তো জানতামই না এইগুলো হয়েছে। চাকর চাকরের মতো থাকবি, না হলে তোর খবর আছে। তিয়ার আম্মু রেগে হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেল। আরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিয়া আরুষকে বলল, ফকিন্নির বাচ্চা হয়ে এমন ভাব দেখাস মনে হয় যেন এই বাড়ির মালিক তুই। আজকের পর থেকে আমার বিষয়ে নাক গলাতে আসলে তোর খবর আছে। আরুষ কিছু না বলে বেলকনিতে চলে গেল। আর তিয়া বলতে লাগলো, আসিস আজকের পর থেকে গরম দেখাতে। এই জন্য বলে ফকিন্নিদের বেশি প্রশ্রয় দিলে ভাব বেড়ে যায়। আরুষ তিয়ার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আরুষ বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া অনেকক্ষণ ধরে আরুষে কোনো সারা শব্দ না পেয়ে বলল, ওই শুনছোস, আমাকে এক গ্লাস পানি এনে দে। আরুষ কিছু না বলে উঠে এসেছে। তিয়াকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিল। তিয়া পানি খেতে লাগলো। আরুষ তিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে রাখলো। তিয়া আরুষকে বলল, আমার মাথা ব্যথা করছে, টিপে দে তো। আরুষ তিয়ার মাথা টিপে দিতে লাগলো। আরুষ মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যদি ভেবে থাকো আমি তোমাদের ভয়ে সব কথা মেনে নিচ্ছি তাহলে সম্পূর্ণ ভুল ভাবছো। তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে পানি দিয়েছি আর মাথা টিপে দিচ্ছি। অতিরিক্ত বেশি বুঝে ভালো না। তোর দেখি সাহস অনেক। আমার সাহস আগেও ছিল, এখনও আছে। আমি চুপ করেছিলাম জন্য যে আমি দমে গেছি, এটা ভাবলে সম্পূর্ণ ভুল।
কারণ তোমার আম্মু আমার গুরুজন, তাই আমি চুপ ছিলাম। কথাটা বলে আরুষ উঠে চলে গেল। সন্ধ্যার দিকে তিয়ার আব্বু আরুষকে খুঁজতে লাগলো, কিন্তু আরুষকে কোথাও পেল না। তিয়ার আম্মু অনেকটা ভয় পেয়ে গেল। আরুষকে অনেকবার কল দিল, কিন্তু আরুষের ফোন বন্ধ বলছে। তিয়া নিচে নামলে দেখে ওর আব্বু আম্মু চিন্তিত দেখে বলল, কি ব্যাপার আব্বু আম্মু, তোমাদের কিছু হয়েছে? টিয়া, তুমি কি জানো আরুষ কই গেছে? না তো, আমি তো কিছু জানি না। আর এত চিন্তা করার কি আছে? হয়তো কোথাও গেছে, আসবে নি। চিন্তা করতাম না, ওরা মা মেয়ে মিলে ছেলেটাকে কম অপমান করো নাই, এই জন্য চিন্তা হচ্ছে। রাগ করে কোথায় চলে গেল নাকি? ওই রাগ করার মানুষ না, এত কিছুর পরেও ওই ছেলের লজ্জা নাই। চুপ করো। তে আর কিছু বলল না। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু আরুষের কোনো খোঁজ খবর পেল না। পুরো একটা রাত কেটে গেল, কিন্তু আরুষের আসার কোনো নাম গন্ধ নেই। তিয়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। তিয়ার আম্মু অফিসে চলে গেল। তিয়ার আব্বু আরুষকে আবার কল দেওয়া শুরু করে দিল, কিন্তু আরুষের ফোন এখনও বন্ধ পেল। তিয়া কলেজে গিয়ে আরুষকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তিয়ার এখন টেনশন হতে লাগলো। তিয়ার কলেজে ছুটি হলে রকির সাথে দেখা করতে চলে গেল। তিয়াকে বলল, জান, তুমি না আমাকে অনেক ভালোবাসো, তাই না? হুম, অনেক অনেক ভালোবাসি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে সেটা দিবে? কি চাও? আর তুমি আমার থেকে কিছু চাচ্ছ আর আমি সেটা দেই নাই, এটা কখনো হয়েছে? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে দিবে, আর যদি না বাসো তাহলে তুমি আমাকে দিবে না। তোমার কি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ আছে নাকি? রকি তিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, না, সন্দেহ নাই, কিন্তু আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে। ভালো সময় তো কাটাচ্ছি, এর থেকে ভালো সময় আবার কিভাবে কাটাই? তিয়া, আমাকে ভুল বুঝো না। আমি বলতে চাইছি, আমি তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক আবদ্ধ হতে চাচ্ছি। আমি চাই না আমার আগে আরশ তোমাকে টাচ করুক, আর আমার সাথে তো তোমার বিয়ে হবেই। তাই আগে করলে কি আর বিয়ের পরে করলে বা কি? এখন যদি শারীরিক সম্পর্ক করি তাহলে আরশ তোমাকে টাচ করবে না। তুমি তো চাইছো আমাকে সবার প্রথম তোমাকে ছুঁয়ে দেখতে দিবে, সেইখানে এখন যদি করি তাহলে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেল, আর আমাকে যে তুমি অনেক ভালোবাসো সেইটাও প্রমাণ দিতে। তিয়ার রকির কথা শুনে যেন ওর গা গুলিয়ে বমি আসতে লাগলো। তিয়ার আগে চোটে দুহাত মুঠো করে ফেল। রকি তিয়াকে বলল, কি হলো জান, চুপ করে আছো কেন? তুমি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমার কথা ভেবে এমনটাই বলছি। দেখো, তুমি নিজেই চাও আমি যেন প্রথম পুরুষ হই যে তোমাকে ছুঁয়ে দেখবে। আর দেখো, আরও ছোট হইলেও তো পুরুষ মানুষ, যে কোনো সময় তোমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। রকি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব। তিয়ার রুম থেকে বের হতে যাবে, তখনই রকি পিছন থেকে তিয়ার হাত ধরে ফেলে। তিয়া চমকে গিয়ে রকির দিকে তাকাতেই রকি হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি, তোমাকে কি আমি ড্রপ করে দিয়ে আসবো? না, লাগবে না, আমি একা চলে যেতে পারবো। আচ্ছা, প্রশ্নের উত্তর দিলে না তুমি কি? রকিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাস্তায় এসেছে, রিক্সা নিয়ে যেতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি আরো ঠিক বলেছিল? রকি যদি সত্যিকারের আমাকে ভালোবাসতো তাহলে কখনোই বিয়ের আগে আমাকে এই কথাটা বলতো না। আর যেখানে আরুষকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার কথা, সেখানে তো এই প্রশ্ন তোলার কথা না। টিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। বাসার ভিতরে ঢুকতে আরুষকে দেখতে পেল। আরুষ মাথা নিচু করে বসে আছে, তিয়া আপু বসে আছে। দুজন নীরবতা পালন করছে। দেখে মনে হচ্ছে আরুষকে দেখে তিয়া বলে উঠল, ওই, গতকাল কোথায় ছিলে? ফোন বন্ধ কেন ছিল? তোমার কোনো ধারণা আছে? আব্বু আম্মু টেনশনে পড়ে গিয়েছিল, আর আব্বু আমাদের কত কথা শোনালো তোমার জন্য। আরুষ তিয়ার কোনো প্রশ্নের উত্তর দিল না। তিয়ার আব্বু তিয়াকে চুপ থাকতে বলল, টিয়া, তুই চুপ কর, আমি কথা বলছি তো নাকি? আরুষ, তুমি কোথায় গেছিলে? আর তোমার এই অবস্থা কেন? ফোন বন্ধ, ফোন বন্ধ কেন তোমার? আরুষ একটা ছোট ব্যাগ বের করে তিয়ার আব্বুর হাতে দিয়ে বলল, আঙ্কেল, আমার আর এই টাকার প্রয়োজন নাই। আর যত টাকা ফুরিয়েছি আমি আপনাকে সেসব টাকা ফিরিয়ে দিব। আমাকে 1 বছর সময় দিন দয়া করে। আরুষের কথা শুনে অবাক হয়ে গেল। তিয়ার আব্বু অবাক হয়ে বলল, এইসব কি বলছো?
তোমার আব্বুর জন্য এই টাকাটা কতটা প্রয়োজন, আর তুমি কিনা ওদের মা মেয়ের কথা শুনে রাগ করে টাকাগুলো দিয়ে দিচ্ছ। পাগল হয়েছো নাকি? দেখো আরুষ, আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি। আরুষ তিয়ার আব্বুর সামনে হাঁটু গেড়ে বসে দুহাত ধরে বলল, আঙ্কেল, আমি রাগ করে আপনার কাছে টাকাগুলো ফিরিয়ে দিচ্ছি না। আমি ছোট হতে পারি, এতটা বোকা না যে ওনাদের কথা শুনে টাকা ফিরিয়ে দিব। আসলে আঙ্কেল, এই টাকাগুলো যার জন্য নিয়েছিলাম। আরুষ এইটুকু কথা বলে থেমে চোখের পানি মুছতে মুছতে বলল, উফ, এই চোখের পানিগুলো না খুব বিরক্ত করে, কথা বলতে দিচ্ছে না, গলাটা কেমন জানি আটকে আসছে। আরুষ, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তোমার আব্বু ঠিক আছেন তো? আব্বু অনেক ভালো আছে। মাটির নিচে গেলে মানুষ যতটা সুখে থাকে তেমন হয়তো আছে, কিন্তু আব্বু আমার কথা তো একবারও ভাবলো না। আমাকে শুধু বলল, আরুষ আমাকে ক্ষমা করে দিস, কখনোই যোগ্য বাবা হতে পারি নাই। কথাগুলো বলে আমার হাতের উপর থেকে হাত সরিয়ে নিল। সে সরিয়ে নিল, আর কোনো কথা বলল না। বুঝতে পারলাম না, ডাক্তার নার্সদের চিৎকার করে ডাকলাম। ওনারা এসে আব্বুকে দেখে বলল, আব্বু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আরুষ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। তিয়ার আব্বু কি বলবে বুঝতে পারছে না। আরুষের কান্না দেখে তিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষ কান্না করতে করতে বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আমি তো আব্বুর কাছ থেকে কিছু চাই নাই। আমি তো আব্বুকে কত করে বললাম, আব্বু তুমি সুস্থ হয়ে আমাকে আগের মতো যা ইচ্ছা তাই দিয়ে মেরো, আমাকে বোকা দিও, কিন্তু আমি কিছু বলবো না, শুধু তুমি আমার পাশে থাকো। কিন্তু আব্বু আমার কথা শুনলো না, আমাকে ছেড়ে সেই চলে গেল। আমার কথা শুনলো না, কেন শুনলো না? কেন আমাকে ছেড়ে চলে গেল? আরুষ কথাগুলো বলতে বলতে চিৎকার করে কান্না করতে লাগলো। কাজের মেয়েরা আরুষের কান্না দেখে নিজেদের সামলাতে পারল না। তিয়া আরুষের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরুষ, এভাবে কান্নায় ভেঙে পড়ছো কেন? যার যাওয়ার সময় আছে তাকে তো যেতে হবে। একদিন আমিও যাব, তুমিও যাবে। আমি আমার আব্বুকে ভালো রাখতে পারলাম না, তার আগে আব্বু আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ কেন আমার সাথে এমন করে? আরুষ, কান্না করো না, এদিকে তাকাও। তোমার আব্বু আরেকটা এখনো বেঁচে আছে। তোমার আব্বু গেছে তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? আরুষকে তিয়ার আব্বু বুকে জড়িয়ে নিল। তিয়ার আম্মু ভিতরে ঢুকে আরুষের সব কথা শুনেছিল। তিয়ার আম্মুর চোখে পানি মুছে আরুষের কাছে গিয়ে বলল, আরুষ, কান্না করো না, আজ থেকে আমরা তোমার বাবা মা। তুমি এভাবে ভেঙে পড়ো না। তোমার আব্বুর জন্য নামাজ পড়ে দোয়া করো, যাতে সে জান্নাতবাসী হয়। আরুষ কোনো কথাই বলতে পারল না। কান্না করতে করতে আরুষ জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই আরুষ দেখতে পেল খাটের উপর শুয়ে আছে আর মাথার কাছে তিয়া বসে আছে। আরুষকে জ্ঞান ফিরতে দেখে তিয়া বলল, আরুষ, তোমার জ্ঞান ফিরলো তাহলে? উফ, অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আরুষ তিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে এসেছে। ব্যাগ থেকে বই বের করে টেবিলে বসে পড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আরুষ ওর আব্বুর কথা ভুলতে পারল না। আরুষের চোখ দিয়ে পানি পড়তেই লাগলো। তিয়া আরুষের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, জোর করে পড়তে বসলে কি আর তুমি আঙ্কেলকে ভুলে যাবে? চলো ছাদে যাই, ওইখানে গেলে তোমার মনটা কিছুটা হলেও ভালো হবে। তিয়া আরুষের হাত ধরে ছাদে চলে গেল। তিয়া দোলনায় বসে আরুষকে বসিয়ে দিল। আরুষ আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। তিয়া আরুষকে বলল, আচ্ছা আরুষ, তোমার আব্বু তোমাকে মারতো, বাট তারপরও তুমি তার জন্য এত কিছু কেন করলে? আবার তার জন্য কত ভালোবাসা, তুমি তার মৃত্যুটা সহ্য করতে পারছো না। আরুষ, তোমার আম্মু কোথায়? বাবা তো বাবাই হয়, বাবারা সন্তানদের মারলেও বাবা থেকে যাবে। বাবা থাকা মানে একটা সন্তানের মাথার উপরে পুরো পৃথিবীর ছায়া মতো। আমার জীবনে আমার বাবা সব। হয়তো সে নেশা করতো, নেশা করে মারধর করতো, কিন্তু মাঝে মাঝে অনেক ভালোবাসতো আমাকে। কি, তোমার বাবা নেশাও করতো? হ্যাঁ, আমার আব্বু অনেক ভালো একটা মানুষ ছিল। আমার আম্মুর সাথে বিয়ে হওয়ার পর আব্বু আম্মু অনেক ভালোবাসতো। আমার বড় বোন হওয়ার পর থেকে আমার আব্বু পরিবর্তন হতে শুরু করে দেয়। আব্বুর কিছু ফ্রেন্ডের সাথে মিশে নাইট ক্লাবে যেত, রাতে নেশা করে বাড়ি ফিরতো। আম্মু আব্বুকে অনেক বোঝাতো, অনেকটা ভালো হয়ে গেছিলো। আবার আমি যখন হইলাম তখন আব্বু প্রায় ঠিক হয়ে গেছিলো, কোনো নেশা করতো না, বন্ধুরা থেকে এড়িয়ে চলতো। আমাদের অনেক সুখের জীবন চলছিল। আমার যখন 4 বছর হলো তখন থেকে আবার আব্বু নেশা করা শুরু করে দিল। আম্মু আব্বুর উপরে অনেক অত্যাচার করতো,
নানু ওইগুলো সহ্য করতে না পেরে আম্মু আর আব্বুকে নিয়ে চলে যায়। সেদিন আব্বু আমাকে নিয়ে নাকি ঘুরতে গেছিলো, তাই আমাকে নিতে পারি নাই। 1 মাসের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল। সেই যে আম্মু আব্বুকে নিয়ে চলে যায়, আর কোনো দিন আসে নাই। আরুষ কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকলো দুজন। তিয়া আবার জিজ্ঞেস করলো, তোমার আম্মু আর কোনোদিন তোমাকে দেখতে আসে নাই? এসেছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন এসেছিল। আমাকে নিয়ে যেতে চাইলো, আমি যাই নাই, কারণ আমি চলে গেলে আমার আব্বুকে দেখাশোনা করবে কে? আব্বু অনেক অসুস্থ হয়ে গেছিলো। আব্বু আমার উপরে অত্যাচার করলেও আমি তো আর আব্বুকে ছেড়ে চলে যেতে পারি না। আর কোন মায়ের সাথে যাব যে নতুন বিয়ে করে সন্তানদের নিয়ে সুখের জীবন কাটাচ্ছে, যার আমার কথা মনে ছিল না? এত বছর পর নিয়ে যেতে চাইলে আর আমি কি সাথে চলে যাব নাকি? আমার আব্বু আমাকে বোকা দিলেও মার দিলেও আমাকে সেই ছোট থেকে পালছে, আমাকে এত বড় করছে, আমাকে পড়াশোনা করাইছে। সত্যি আরুষ, তুমি অনেক ভালো মনের একটা ছেলে। আমি তোমার জায়গায় থাকলে কখনোই তোমার আব্বুর পাশে থাকতাম না। আর তো তাকে বাঁচানোর জন্য নিজেকে বিক্রি করার কথা তো দূরেই থাক। চুপ করেন। আমার আব্বু যেমন হোক, উনি আমার জন্মদাতা পিতা। ওনার অধিকার ছিল আমাকে শাসন করার। সবার বাবা হয়তো সবাইকে অল্প শাসন করতো, আমার বাবা না হয় বেশি করতো, কিন্তু তাই বলে তাকে ফেলে দিব এমন সন্তান আমি না। আচ্ছা আরুষ, প্লিজ আর কিছু জিজ্ঞেস করেন না, আমার কথা বলতে ভালো লাগছে না। তিয়া আর কিছু বলল না। আরুষ চুপচাপ বসে থাকলো। তিয়া আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে তিয়ার ফোন বেজে উঠলো। তিয়া ফোনের স্ক্রিনে রকির নাম দেখে ধরলো না। তিয়ার ফোন ধরতে ইচ্ছে করলো না। তখনকার কথা মনে হতে রাগ উঠে গেল। কি হলো, ফোন ধরছেন না কেন? যান ফোন ধরেন। আরুষের কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। আরুষকে তিয়া বলল, এইটা কি তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, যান ফোন ধরেন, কথা বলেন। আমি আর আপনাকে নিয়েও ভাবি না। আমি জানি আমার লাইফ থেকে সব কিছু হারিয়ে যায়। আব্বু গেছে, এখন আপনিও যাবেন। শুধু একটা কথা মনে রাখবেন, যা করবেন ভেবে চিন্তে করবেন। আরুষ আকাশের দিকে এক নজর তাকিয়ে থাকলো। তিয়া ফোন ধরলো না। তিয়া আরুষের সাথে বসে থাকলো। অনেক রাত হলে তিয়া আরুষকে নিয়ে নিচে নেমে গেল। আরুষ না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ঘুম ভাঙলে দেখে আরুষের বুকের উপর মুখ গুজে শুয়ে আছে। তিয়া আরুষকে ডাক দিতে লাগলো। আরুষ চোখ খুলে তিয়ার উপর থেকে উঠে পড়ল। সরি। আরুষ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফোনের টাইম দেখে রেডি হয়ে নিল। তিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে নিচে গিয়ে দেখে আরুষ তিয়ার আব্বুর সাথে বসে আছে। তিয়া গিয়ে বলল, আরুষ, কলেজে তো যাচ্ছ, চলো আজকে আমার সাথে যাবে। ধন্যবাদ দরকার নাই, আপনি যান। কেন? আঙ্কেল দেখেন, এখন যদি ওনার সাথে যাই সবাই অনেক কিছু বলাবলি করবে। আর সবাই যদি জেনে যায় আমি ওনার স্বামী হই, তাহলে সবাই হাসাহাসি করবে। ওনার মান সম্মান থাকবে না, তাই না ম্যাম? সবার জানা দরকার তুমি আমার মেয়ে জামাই। যদি এভাবে চলে আমার মেয়ের পিছনে ওই বদমাইশ ছেলেটা লেগে থাকবে। আচ্ছা আঙ্কেল, ওই ছেলেটাকে বদমাইশ কেন বলছেন? ওই ক্লাবে নেশার মধ্যে থাকে, এতে সমস্যা কি? বড় লোকদের ব্যাপার, এটা করতে পারে। আর আত্মীয় ম্যামের সাথে বিয়ে হইলে ম্যাম নিজে তো ওনাকে ঠিক করতে পারবে। কোথায় আছে না, মেয়েরা চাইলে একটা ভালো ছেলেকে খারাপ বানাতে পারে, আবার চাইলে খারাপ ছেলেকে ভালো বানাতে পারে। মেয়েরা চাইলে সব পারে। আমার মনে হয় আপনার মেয়েকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তুমি এসব কি বলছো? ওই ছেলেটা একটা অসভ্য, ভদ্রতা বলতে কিছুই নাই। আব্বু, রকি অতটাও খারাপ না। ওই আমাকে পাইলে সব ঠিক করে নিবে। দেখেন আপনার মেয়ের কত কনফিডেন্স। আমি এইসব শুনতে চাই না। যাও, তোমরা খাবার খেয়ে চলে যাও। তিয়া কিছু বলতে গিয়েও কিছু বলল না। আরুষ আর তিয়া হালকা খাবার খেয়ে বের হয়ে গেল। আরুষ একটা রিক্সা নিয়ে যেতে লাগলো আর তিয়া প্রাইভেট কার নিয়ে গেল। আরুষ কলেজে গিয়ে দেখে তিয়া অফিসের ভিতরে ঢুকলো। আরুষ ওর ক্লাসে গেল। ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকলো। ক্লাস শুরু হলে আরুষ ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে আরুষ কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে রকি কলেজের সামনে এসে তিয়াকে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। আরুষ রিক্সায় উঠে তিয়ার পেছন পেছন যেতে লাগলো। আরুষ হুড তুলে দিয়ে যেতে লাগলো। তিয়া রকিকে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? চলে গেলে বুঝতে পারবে।
রকি তিয়াকে নিয়ে গতকালে সে বাসার সামনে গিয়ে বাইক থামিয়ে দিল, তিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। আরুষ রিক্সা থামিয়ে বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকে তিয়াকে রুমে যেতে দেখে আরুষ জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। রাগে আরুষ ওইখান থেকে চলে গেল। আর এইদিকে রকি তিয়াকে বসতে দিল। তিয়া রকিকে বলল, কি ব্যাপার, আজকে তো আমার বন্ধুদের কাউকে দেখছি না। ওরা সবাই আজকে ঘুরতে গেছে। আজকে তুমি আর আমি, শুধু আর কেউ নাই। ও, তা কি জন্য এখানে ডেকে আনছো? কি বলবে বলো তাড়াতাড়ি। কি ব্যাপার জান, তোমার এত তাড়া কেন? কেবল আসলে একটু রেস্ট নাও। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি রেগে নাই, কি বলবে সেটা বলো। তুমি কি ভেবে দেখছো কি করবে? চিন্তা করলে দেখো, এখন ভালো একটা সময়। আমি ওইসব কিছুই করতে পারবো না। মানে কেন জান? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো তোমাকে বিয়ে করবই। আর বিয়ে না করলে কি আমি তোমাকে আমার ছোট আম্মুকে, বোনকে নিয়ে এসে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম নাকি? আমি সব বুঝলাম, কিন্তু আমি বিয়ের আগেই কিছু করতে পারবো না। আর আমি এখন ভার্জিন না। কি? হ্যাঁ, ঠিক শুনছো। তাই তোমার সাথে কিছু করার প্রয়োজন নাই। বিয়ের আগে যা করার বিয়ের পরে করো। জান, তুমি আমার সাথে মজা করছো তাই না? আচ্ছা বাবা, সরি, মজা করো না। তুমি আরও কয়েকদিন চিন্তা করে দেখো। চিন্তা করার কিছুই নাই। আমি বিয়ের আগে কিছুই করতে পারবো না। আর সরি, তোমাকে দেওয়া কথা রাখতে পারি নাই। আরুষ ওর নিজের অধিকার ও বুঝেই নিয়েছে। এখন আমার তো আর কিছু করার নাই। আরশকে যদি আমি পাই তাহলে আমি ওকে খুন করে ফেলবো। আর তুই কেমন নারী, কথা দিয়ে কথা রাখতে পারস না? রকি রেগে তিয়ার গলা চেপে ধরল। তিয়া রকির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি আমার গলা চেপে ধরতে পারলে? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি আমাকে ভালোবাসো না নাকি? আমার দেহটাই বড় কথা নাকি? আরুষের সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আরুষ ওর অধিকার ও তো নেবেই। এটা স্বাভাবিক ব্যাপার। এখানে এত রেগে যাওয়ার কি আছে? রকি তিয়ার কথা শুনে রেগে তিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোকে আমি ভালোবেসেছিলাম কেন? তোর দেহর জন্য। আমি এতদিন অপেক্ষা করছি। আর সেইখানে এইটুকু একটা ছেলের নাকি একদিন এসেছে তোর দেহ পেয়ে গেল। তোকে ভোগ করার জন্য আমি 2 বছর অপেক্ষা করে গেছি। আর সেখানে কি না পিচ্চু একটা ছেলে এসেছে, একদিনেই সব নিয়ে নিল। আর তুই আমাকে শান্ত হতে বলস? কি? আর মানে তুমি আমাকে ভালোবাসো নাই? আরুষ তাহলে ঠিকই বলেছিল, তুমি আমার দেহকে ভালোবেসেছো, আমাকে না। চুপ কর। তোর মতো নারীকে বিয়ে করব? তুই ভাবলি কিভাবে? তোর থেকে সুন্দর সুন্দর মেয়ে, বড়লোক মেয়েদের সাথে রাত কাটাই। শুধুমাত্র তোর ফিগার দেখে প্রেমে পড়ে গেছিলাম। কতবার তোকে ট্রাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তোর এত দেমাগ ছিল যার কারণে তোর সাথে 2 বছর প্রেমের অভিনয় করে তোকে পটিয়ে ফেলছি। আর যে কারণে তোকে এতদিন সহ্য করছি। আর সেখানে কিনা সেই জিনিসটাই অন্য কেউ খেয়ে দিয়েছে। আর তুই ভাবছস এরপরেও আমি তোকে বিয়ে করব? রকির কথা বলে সজোরে হাসতে লাগলো। তিয়া সহ্য করতে না পেরে রকির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কান্না করতে করতে বলল, আরুষ একদিন ঠিক বলেছিল, তুই এত নীচ আমি ভাবতেও পারছি না। তিয়া আরেকবার মারতে যাবে, তখনই রকি তিয়াকে একটা থাপ্পড় মেরে ফেলে দিল। তিয়ার ঠোঁট বেয়ে রক্ত ঝরতে লাগলো। রকি তিয়ার গলা চেপে ধরে বলল, তুই যে নিজেকে এত পবিত্র ভাবস, তুই তো আসলে একটা খারাপ মেয়ে। বিয়ে হওয়ার পর জামাই রেখে বয়ফ্রেন্ডের সাথে যেখানে ইচ্ছে যাস। যেখানে ইচ্ছে যাস। আর বাঙালি মেয়েদের কাছে বিয়ের পরে স্বামী সব। আর তুই কিনা এত ভালো মানুষ যে বয়ফ্রেন্ডের সাথে ঘোরস। আবার বয়ফ্রেন্ডের সাথে একা একা বাসায় আসছস। আর সেখানে বলস তোকে বিয়ে করতে। হা হা। তিয়া ধাক্কা দিয়ে রকিকে ফেলে দিল। রকি রেগে গিয়ে তিয়ার ওড়না ধরে টান মেরে ফেলে দিল। তিয়া রকির মুখে থুতু দিয়ে বলল, কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে। এখানে যখন এসেছিস তখন খালি খালি ছেড়ে দেবো নাকি? রকি কথাগুলো বলে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া আস্তে আস্তে করে ওর ব্যাগ থেকে মরিচের গুঁড়া নিয়ে সোজা রকির চোখের দিকে ছুঁড়ে মারল। রকি চোখের ভিতরে গেলে রকি ছটফট করতে লাগলো। তিয়া বিজয়ের হাসিতে উঠে দরজার পাশে লাঠি দিয়ে রকিকে পিটাতে লাগলো আর বলতে লাগলো, আমি আগেই ধারণা করেছিলাম তুই আমার সাথে এমন কিছু করতে পারোস, তাই আমি আগেই এইসব ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম নিজের সাথে। তখন কি যেন বললি, মেয়েদের বিয়ের পরে স্বামী সব। আসলে ঠিক বলছোস।
আমি অনেক ভেবে দেখেছি তুই আমার জন্য শয়তানের ধোঁকা, আর আমার স্বামী আমার জন্য পূর্ণতা। তুই আমার হাত ধরলে আমার স্বামীর প্রতিটা ভালোবাসার স্পর্শর কাছে তোর স্পর্শ আমার বিষাক্ত লাগতো। শুধু ভালোবাসি বলে আমি চুপচাপ থাকতাম, তোকে কিছু বলি নাই। কিন্তু গতকাল আমি অনেক ভেবে দেখেছি, আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, যত যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর সাথে সারাটা জীবন পার করে দিব। আমি এখানে তোকে এইসব বলতে এসেছিলাম, কিন্তু তুই তার ভিতরে নিজের আসল রূপ দেখিয়ে ফেললি। যাক, ভালোই হয়েছে, আর মনে কোনো কষ্ট থাকলো না। তিয়া কথাগুলো বলে আরও কয়েকটা লাঠি দিয়ে পিটিয়ে দরজা খুলে বের হয়ে গেল, আর রকি ঝালে ছটফট করতে লাগলো। রকির বন্ধুরা আসলে তিয়া বলল। যাও, তোমার বন্ধু তোমাদের অপেক্ষায় আছে। তিয়া একটা সিএনজি নিয়ে বের হয়ে গেল, আর এদিকে আরুষ বেলকুনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কেউ পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ তিয়ার শরীরের ঘ্রাণ পেয়ে বলল। কি ব্যাপার, আমাকে হঠাৎ জড়িয়ে ধরলেন? আরুষ, আই লাভ ইউ। আরুষ অবাক হয়ে গেল। আরুষ তিয়ার দিকে ঘুরে বলল। ব্যাপার কি, আমাকে আই লাভ ইউ বলছেন? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে নাকি? তিয়া কান্না করতে লাগলো। আরুষ বলল। কি হলো, কান্না করছেন কেন? কি হয়েছে? আরুষ, ওই শয়তানটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, ওই আমাকে জোর করে দর্শন করেছে। আরুষ, আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। আরুষ, তুমি আমাকে এখন ঘৃণা করছো, তাই না? আরুষ, তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। আমি তোমার সম্পদ রক্ষা করতে পারি নাই। তিয়া দৌড়ে রুমের ভিতরে গিয়ে অন্যা ফ্যানের সাথে বাঁধতে লাগলো। আরুষ রাগে গিরলে সজোরে একটা ঘুষি মারল। রাগে চোখ দুইটা লাল বরণ হয়ে গেল। টুল পড়ার শব্দ পেয়ে আরুষ পেছনে ঘুরে দেখে তিয়া গলায় ফাঁস দিচ্ছে। আরুষ দৌড়ে গিয়ে তিয়াকে জড়িয়ে ধরে বলল। এই পাগলি, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আমি কি তোমাকে কিছু বলেছি? দেখো, তুমি তো চেষ্টা করেছো তোমার সতীত্ব বাঁচানোর। তিয়া, পাগলামি করো না, আমি তো তোমায় কিছু বলি নাই। তিয়া প্লিজ নিচে নামো, আমাকে একা করে তুমিও আব্বুর মতো চলে যাবে? আরুষ খাটের উপর উঠে তিয়ার গলা থেকে ওড়না সরিয়ে দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিল। তারপর তিয়াকে খাটে বসিয়ে দিয়ে গ্লাসে পানি ঢেলে তিয়াকে খেতে দিল। তিয়া কিছুক্ষণ কেশে তিয়া পানি খেয়ে ফিক করে হেসে দিল। আরুষ ভুরু কুচকে তাকালো। তিয়া আরুষকে বলল। আর এ বোকা, আমি তো মজা করছি। আমি কোন দুঃখে আত্মহত্যা করতে যাব? আমার এত সুন্দর কিউট একটা বাচ্চা জামাই থাকতে আমি কেন আত্মহত্যা করব? আমি এত বোকা না যে আমার এত কিউট বাচ্চা বরটাকে অন্য মেয়ের জন্য রেখে চলে যাব। মানে এইসব কি? আত্মহত্যা নিয়ে কেউ মজা করে? কতটা ভয় পেয়ে গেছিলাম, থাপ্পড় দিয়ে কাল ফাটিয়ে দিব। তে আরুষের কথা শুনে ঠোঁট বিছড়ে বিছড়ে কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল। এমনিতে ওই কুত্তা আমাকে মারছে, আবার তুমিও মারবে? উফ, মজা করো না তো, আমার খুব বিরক্ত লাগছে। তে আরুষের গলা জড়িয়ে ধরে কোলে বসে বলল। তুমি যা বলছো সব সত্যি। আসলে ওই শয়তান আমার দেহের জন্য পাগল ছিল, আর আমি সরল মনে কুত্তার বাচ্চাকে ভালোবেসে গেছি। সমস্যা কি? ছেলে মানুষ দেহর পাগল হবে তো, আর বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তিয়া রেখে আরুষের কানে কামড় দিয়ে আরুষ তিয়ার থেকে নাক ছাড়িয়ে নিয়ে বলল। আহ, কি করছো কি? রাক্ষসী নাম্বার 1 কোথাকার। কুত্তা, তুই নিজের বউকে ওর হাতে তুলে দিবে নাকি? হ্যাঁ, বউ যেখানে সুখে থাকবে তাকে তো সেখানে পাঠানো উচিত। তিয়া আরুষকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো। আমার আগের বর চাই, আমি এই বরকে চাই না। আগের বর ভালো ছিল, আমি অন্য ছেলের সাথে দেখলে আমাকে শাসন করত। আর এই বর খুব খারাপ, নিজের বউকে অন্য কারোর হাতে তুলে দিতে চাই। আহ, মারা বন্ধ করো। এখন আমি খারাপ হয়ে গেছি, তাই না? নিজে তো রকির সাথে চলে গেছেন ইচ্ছা করে, আমি কি দেখে নাই? একটা রুমের ভিতরে বয়ফ্রেন্ডের সাথে গেলেন, আর আমি তার হাতে তুলে দিতে চাইছি, আর এখন আমি খারাপ হয়ে গেলাম, তাই না? তিয়া অবাক হয়ে বলল। তুমি কি ওইখানে ছিলে নাকি? গিয়েছিলাম, পরে রেগে চলে এসেছি।
ওইখানে থেকে কি নিজের বউকে অন্য কারো হতে দেখবো নাকি? কুত্তা, তুই থাকলে আমাকে ওই শয়তান এতগুলো মারতে পারতো না। দেখ, আমার ঠোঁট কেটে ফেলছে মাইরা। ওয়েট, ভাবিস না আমাকে কিস করছে, আবার এইটা ভাবিস না। আমাকে থাপ্পড় মারছে, আদর করে দে। আমি কেন আদর করব? তুমি ইচ্ছে করে গেছো তার কাছে নিজেকে সঁপে দিতে। ফালতু কথা বলবে না, ওই আমার সাথে কিছুই করতে পারে নাই। আমি কি বলদ নাকি? না আমার কপালে বলদ লেখা আছে? আরে ধ্যাত, সত্যি বলছি, আমার কথা তো শোনো। আরুষকে তিয়া তখনকার সব কথা খুলে বলল। আরুষ খুশি হয়ে বলল, বাহ, আমার বউ দেখি অনেক চালাক। তা মরিচের গুঁড়া কই থেকে নিয়েছিলে? গতকাল রাতে তুলে নিয়েছিলাম। আমি খারাপ হতে পারি, তাই বলে জামাইয়ের হকের জিনিস অন্য কাউকে দিব, এইটা ভাবলে কিভাবে? আরুষ ভুরুকুচকে বলল। বাহ বাহ, আমার বউকে এই বুদ্ধির জন্য পুরস্কার দিতে হতো। আরুষ তিয়ার মুখের দিকে যেতে তিয়া চোখ বন্ধ করে নিল লজ্জায়। আরুষ আলতো করে কাটা জায়গায় কিস করলো, 2 গালে কিস করলো, তারপর বলল, আমার বউটার গালে কি অবস্থা করেছে! শালার হাত একদম ভেঙে ফেলতে ইচ্ছে করছে। থাক, মারতে হবে না, এমন অবস্থা করছে না জন্মে শিক্ষা পাইছে। আচ্ছা যাও গোসল করে নাও, শরীরে ময়লা লেগে আছে। গোসল করিয়ে দাও, আমি গোসল করতে পারবো না। তিয়ার কথাটা বলে লজ্জা পেয়ে গেল। আরুষ মুচকি হেসে তিয়াকে পাজা কোলা করে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরুষ তিয়ার সাথে গোসল করে দুইজন এক তোয়ালাই ওয়াশরুম থেকে বের হয়ে রোমাঞ্চ করতে লাগলো। হঠাৎ করে তিয়ার আম্মু এসে বলল, তিহা, তোর কি হয়েছে? রহিমা বলল তোর মুখে নাকি রক্ত লেগেছিল। কথাটা বলে সামনের দিকে তাকাতে লজ্জা পেয়ে সাথে সাথে পিছনে ঘুরে দাঁড়ালো। আরুষ আর তিয়া ব্যাককলের মতো দাঁড়িয়ে যায়। তিয়ার আম্মু বলল, পাগল দুটাই। কথাটা বলে মিটিমিটি করে হেসে চলে গেল। আর তিয়া আর আরুষ লজ্জে লাল হয়ে যেতে লাগলো। তিয়া আরুষকে বলল, ফাজিল বলা, দরজাটা তো লাগিয়ে দাও নাকি? আরে আজব, আমি তো ব্যালকনিতে ছিলাম, তুমি তো বাইরে থেকে এসেছো, তোমার উচিত ছিল দরজা লাগিয়ে দেওয়ার। হইছে হইছে, যাও দরজা লাগিয়ে দিয়ে আসো। দূর, আমার শরীরে কিছু নাই, একসাথে যেতে হবে। আরুষ আর তিয়া একসাথে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তিয়া আরুষকে ধাক্কা দিয়ে তোয়ালে থেকে বের করে দিয়ে বলল, যাও শার্ট প্যান্ট পরো। বেয়াদব, ম্যামের সাথে কি তোয়ালে থাকতে লজ্জা করে না? আপনি তো লুচ্ছি, স্টুডেন্টের শরীর দেখেনছি। তিয়া মুখ ভেঙচি দিয়ে শরীরে তোয়ালে পেঁচিয়ে নিল। আরুষ ব্যাগের ভিতর শার্ট প্যান্ট না পেয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আমার শার্ট প্যান্ট কই গেল? আলমারিতে দেখো। ও মা, আমার শার্ট প্যান্ট আলমারিতে কেন? রহিমা আপাকে বলে দিয়েছিলাম, সেই গুছিয়ে দিয়েছে। আচ্ছা। আরুষ শার্ট প্যান্ট পরে নিল। তিয়া চুল শুকিয়ে শাড়ি পরতে লাগলো। আরুষ তিয়ার কাছে গিয়ে তিয়ার কোমরে হাত দিয়ে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ঘাড়ে কিস করলো। তিয়া চোখ বন্ধ করে নিল। আরুষের নিঃশ্বাসগুলো তিয়ার ঘাড়ে পড়ছিল। তিয়া কেঁপে কেঁপে উঠতে লাগলো। আরুষ তিয়ার শাড়ি খুলতে যাবে, তিয়া সাথে সাথে আরুষের হাত ধরে বলল, এই ফজিল, ছাড়ো, শাড়ি খুলে ফেলবে, মেরে তক্তা করে দিব। অনেক ক্ষুধা লাগছে, চলো খেয়ে আসি। আর রাত পড়ে আছে, এখনই শুরু করা লাগবে নাকি? আরুষ মাথার চুল নাড়াতে নাড়াতে বলল, কি করব, এমন সুন্দরী বউ থাকলে দূরে দূরে থাকা যায় নাকি? মন চায় সারাদিন আদর করতে। ঢং কম করো, চলো। আরুষ তিয়ার সাথে যেতে লাগলো। তিয়ার আম্মুকে দেখে আরুষ তিয়ার আঁচল দিয়ে মুখ ঢেকে নিল। তিয়া আঁচল ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তিয়ার আব্বু অবাক হয়ে বলল, কি ব্যাপার আরুষ, কি হয়েছে? তোমার মেয়ের জামাইকে ভূতে ধরেছে মনে হয়, ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ুর বাড়ি দিতে হবে মনে হয়। কথাটা বলে হাসতে লাগলো। আরুষ সাথে সাথে আঁচলে নিচ থেকে বের হয়ে বলল, না কই আব্বু, আমাকে ভূতে ধরে নাই, আপনার মেয়েকে রাক্ষসী ধরেছে। সুযোগ পাইলে কামড় দিতে আসে, ওকে উজার কাছে নিয়ে গিয়ে পিটুনি দেওয়া লাগবে। আরুষের কথা শুনে তিয়ার রাগে লুক নিয়ে তাকালো। আর সবাই হাসতে লাগলো। তিয়ার আব্বু বলল, তোমার মুখ থেকে রক্ত পড়ছিল, টিয়ার আম্মু বলল। দুজন ঝগড়া না করে খাবার খেতে আয়। আরুষ তিয়া ডাইনিং টেবিলে বসে পড়ল। আরুষের দিকে তাকাতেই আরুষ বলল, আপা, এক প্লেটে খাবার দেন। আরুষের কথা মতো একটা প্লেটে খাবার দিল। আরুষ তিয়াকে খাওয়াই দিতে লাগলো। তিয়াও খাবার খাওয়াই দিল। এই দৃশ্য দেখে তিয়ার আব্বু আম্মু চোখ বড় হয়ে গেল। দুজন অনেক খুশি হলো। তিয়ার আম্মু বলল,
আলহামদুলিল্লাহ, শেষমেশ দুজনকেই এভাবে দেখতে অনেক ভালো লাগছে, প্রাণটা জুড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম না আমি মানুষ চিনতে ভুল করি নাই। একদিন তিয়াও বুঝতে পারবে। দেখো আজ দুজনকেই কতটা খুশি দেখাচ্ছে। হুম। আরশা তিয়া খাবার খাওয়া শেষ করে তিয়ার আব্বু আম্মুর সাথে গল্প করতে করতে রাত হয়ে গেল। তিয়া ওর আম্মুর সাথে রান্না করতে চলে গেল, আর আরশ আর তিয়ার আব্বু বসে দুজন গল্প করতে লাগলো আর টিভি দেখতে লাগলো। এভাবে বেশ কিছুদিন হাসি খুশি দিন চলতে লাগলো। 1 মাস পর উফ, যান তাড়াতাড়ি করো না, আর কতক্ষণ লাগবে? আর দেরি করলে কিন্তু আমি শপিংয়ে যাব না। যান, আর 5 মিনিট প্লিজ প্লিজ। তোমার 5 মিনিট আর 10 মিনিট ফুরাবে না। যান, এবার শেষ। আরুষ নিচে চলে গেল। তিয়ার আব্বু আম্মু রেডি হয়ে বসে আছে। তিয়াকে না দেখে জিজ্ঞেস করলো, তিহা কই আরুষ? আপনার মেয়ের 5 মিনিট আর 10 মিনিট শেষ হচ্ছে না, ওনার রেডি হতে হতে 1 ঘুম পরে উঠে যাবে। আরুষের কথা শুনে তিয়ার আব্বু আম্মু হেসে উঠল। তিয়া সিঁড়ি ভেঙে নামতে লাগলো। আরুষ তিয়ার দিকে চোখ যেতেই ক্র্যাশ খাইল। আরুষ তিয়াকে বলল, আমি এভাবে আপনাকে নিয়ে বাইরে যেতে পারবো না। কি বলো? তো কিভাবে যাব? বোরখা পরো, এভাবে গেলে সবাই আমার বউয়ের দিকে চোখ দিবে, এইটা তো আমি হতে দিব না। এত কষ্ট করে সেজে শেষমেশ বোরকা পরবো? আজকে না প্লিজ, আগামীকাল থেকে পরবো, প্রমিস। ওকে। হাই আল্লাহ, আমার বউটার দিকে যেন কেউ নজর না দেয়। হইছে, এখন চলো দুজন। আরুষ তিয়ার হাত ধরে যেতে লাগলো। তিয়ার আব্বু আম্মু মিটিমিটি করে হাসতে লাগলো আরুষের কাণ্ড দেখে। 4 জন গাড়িতে উঠে পড়লো। শপিং মলে গিয়ে 4 জন শপিং মল থেকে বের হয়ে তিয়া আর আরুষ হেঁটে গাড়ির কাছে যাচ্ছিল। হঠাৎ করে একটা বাইক 2টা ছেলে এসেছে। তিয়ার দিকে অ্যাসিড ছুটতে মারতে আরুষ তাড়াতাড়ি করে তিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সম্পূর্ণ অ্যাসিডটা আরুষের হাতের মাঝখানে গিয়ে লাগলো। আরুষ চিৎকার দিয়ে উঠল। বাইকে 2 জন স্পিডে বাইক নিয়ে চলে গেল। সবাই দৌড়ে আরুষের কাছে আসলো। আরুষের হাতে পানি ঢালতে লাগলো। সবাই পানির বোতল দিয়ে পানি ঢালতে লাগলো। তিয়া উঠে আরুষের কাছে গিয়ে আরুষকে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরুষ, তোমার কিছু হবে না। আব্বু আম্মু। তিয়ার চিৎকার শুনে আরুষের আব্বু আম্মু দৌড়ে এসেছে। আরুষকে তুলে গাড়িতে তুলল। ড্রাইভারকে হসপিটালে নিয়ে যেতে বলল। তিয়া আরুষকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষের হাতে চলতে লাগলো। আরুষ আম্মু বলে চিৎকার দিয়ে উঠল। তিয়ার আব্বু আম্মু আরুষের হাতে অনবরত পানি ঢালতে থাকলো। হসপিটালে গিয়ে আরুষকে ডাক্তার কেবিনে নিয়ে গেল। তারপর চিকিৎসা করতে লাগলো। তিয়া অনবরত কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আব্বু আম্মু, দেখো না আমার জন্য আরুষের কি হয়ে গেল। শুধুমাত্র আমার জন্য আরুষের হাতে অ্যাসিড লাগলো। শান্ত হও, কান্না করো না, আরুষ ঠিক হয়ে যাবে। আরুষের আব্বু পুলিশে খবর দিল। পুলিশ এসেছে, হাজির হলো। পুলিশকে এই ছেলে 2টাকে খুঁজতে পাঠিয়ে দিল। অনেকক্ষণ পর আরুষের জ্ঞান ফিরল। আরুষ চোখ খুলে দেখে তিয়া ওর মাথার কাছে মাথা দিয়ে শুয়ে আছে। আরুষ তিয়ার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগলিটা মনে হয় অনেক ভয় পেয়ে গেছে, কান্না করে চোখের কী অবস্থা করেছে। আরুষ ডান হাত দিয়ে তিয়ার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিলে তিয়া চোখ খুলে আরুষকে দেখে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দে জান, আমাকে বাঁচাতে গিয়ে তোমার আজ এই অবস্থা হলো। আরে পাগলি, তোমার নিজের উপরে দোষ নিচ্ছে কেন? আমার তো দায়িত্ব আমার স্ত্রীকে সুরক্ষিত রাখা, তাই না? তাই বলে তুমি অ্যাসিড নিজের হাতে নিবে? হাতে তো অল্প লাগছে, সমস্যা নাই। তোমার লাগলে কি হয়ে যায় তো? আমি ওদের কাউকে ছাড়বো না। তোমার ক্ষতি করতে চাইছে না, সকালটা শুধু হতে দাও, আমি দেখো ওর কী অবস্থা করি। তুমি কি চিনতে পারছো ওরা কারা? আমি দেখেছি ওইটা কে ছিল। কে ছিল? তুমি এখনই পুলিশকে বলো, আমি কল দিয়ে দিচ্ছি। আগে আমি গিয়ে মারবো, তারপর ওকে পুলিশের হাতে তুলে দিব। কে ছিল সেটা কেন বলছো না? বাসায় যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আব্বুকে ডাক দিয়ে রিলিজ করে নেই। তিয়া ওর আব্বুকে ডাক দিয়ে রিলিজ নেওয়ার ব্যবস্থা করে নিল। তারপর আরুষকে নিয়ে বাসায় চলে গেল। তিয়ার আব্বু আরুষকে বলল, আরুষ, তুমি কি ওই ছেলেদের চেনো? হ্যাঁ। কে? আবু, রকির বাসা কোথায়? রকি কথা হঠাৎ, ওইটা কি রকি ছিল নাকি? হ্যাঁ। তুমি রকিকে চেনো? হ্যাঁ, দেখেছিলাম। আপনার মেয়ে একবার আমাকে দিয়ে পাঞ্জাবি পাঠিয়েছিল ক্লাবে, তখনই ওর সাথে পরিচয় হয়, সেখান থেকে ওকে চিনি। ওর বাসার ঠিকানা দেন।
ওর বাসায় গিয়ে কি করবে? আমার ধারণা ওই ওর বাড়িতে চলে গেছে, এই এলাকায় নাই। তিয়ার আব্বু আরুষকে রকির ঠিকানা দিল। আরুষ তিয়ার আব্বুকে বলল, আব্বু আমি এখন বেরোচ্ছি। একা কোথাও যেতে পারবে না, আমিও তোমার সাথে যাব। আব্বু আপনি গিয়ে কি করবেন? তুমি একা গেলে তোমার ক্ষতি করতে পারে। আরুষ একা যেতে চাইলে তিয়ার আব্বু যেতে দিল না। তিয়া দরজা থেকে সব শুনে পড়ল। আমিও যাব, তোমাদের সাথে যাব। তিয়া জোরাজোরি করলে তিনজন মিলে বের হয়ে গেল। রকিদের বাসায় যেতে 1 ঘন্টা সময় লাগলো। আরুষ বাসার গেট দিয়ে ভিতরে ঢুকলো। দরজায় কলিং বেল বাজালে দরজা রকি খুলে দিলে আরুষ রেখে রকিকে মারতে যাবে। রকি ভিতরে দৌড় দিল। আরুষ রকির সাথে দৌড়ে ভিতরে ঢুকে ফুলদানি দিয়ে রকির পায়ে বাড়ি মারল। রকি সিঁড়িতে উঠতে গিয়ে ফুলদানির সাথে বাড়ি খেয়ে ঠাস করে পড়ে গিয়ে আরুষের পায়ের কাছে আসলো। সোফায় সবাই বসেছিল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরুষ রকিকে ঘুষি মারতে লাগলো। রকি আরুষকে ঘুষি মারলে রকি পেটে একটা ঘুষি দিল। রকির আব্বু দাদু সবাই বলতে লাগলো, কে তুমি? আমার ছেলেকে কেন মারছো? এই ছেলে, কে তুমি? ও কি করেছে? কি হলো রকির আব্বু? তাকিয়ে দেখছো কি? আমাদের বাসায় এসে আমাদের ছেলেকে মারছে আর তুমি চুপচাপ দেখছো? আরুষ রকিকে মারতে গিয়ে হঠাৎ করে পরিচিত কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে তাকাতেই রকি সুযোগ বুঝে পাশে থাকা ফুলদানি দিয়ে সজোরে বাড়ি মারল। আরুষ বাড়ি খেয়ে মাথায় হাত দিয়ে চেপে ধরতেই আতিয়া আর তিয়া একসাথে বলে উঠল, আরুষ, আতিয়ার মুখে আরুষ ডাক শুনে সবে অবাক হয়ে গেল। তিয়া আর আতিয়া আরুষের আম্মু দৌড়ে গিয়ে আরুষিকে ধরল। আরুষের আম্মুর শাড়ির আঁচল ছিঁড়ে আরুষের মাথায় বেঁধে দিল। আতিয়া কান্না করতে করতে বলল, আরুষ, মাথায় হাত দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপু আমাকে ছাড়তে বলো, আমি ঠিক আছি। তিয়া রেগে গিয়ে চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, তুই অনেকবার বেড়ে গেছোস। আমার স্বামীর যদি কিছু হয় আমি তোকে জীবিত মাটি দিব। তোমার স্বামী মানে? তুমি তো রকির গার্লফ্রেন্ড না? আমি কারো কিছু না। ওই কোথায় পালাচ্ছিস? ওইখানে দাঁড়া। আরও সিঁড়ি পেয়ে দৌড়ে রকিকে ধরতে গেল। আরুষের আম্মু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরুষের আম্মুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রকির আব্বু তিয়ার আব্বুর দিকে তাকিয়ে বলে, রফিক সাহেব, আমার ছেলে কি করেছে যে আপনার মেয়ের জামাইকে নিয়ে ওকে মারতে এসেছেন? তিয়ার আব্বু রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আরুষ রকিকে মারতে মারতে নিচে নিয়ে আসলো। আতিয়া আরুষকে বলল, আরুষ, তুই রকি ভাইয়াকে কেন মারছিস? রকি ভাইয়া কি করেছে? আরুষ প্লিজ, ভাইয়াকে ছেড়ে দে। ও কিন্তু তোর বড় ভাই হয়। বড় ভাই? কিসের বড় ভাই? তুমি জানো আপু এই কুত্তা কি করেছে? ওর এত বড় সাহস! ওই আমার স্ত্রীর মুখে অ্যাসিড মারতে গেছিল। আমি যদি না থাকতাম তাহলে আমার স্ত্রী এতক্ষণ হসপিটালে থাকতো। আমার হাতের উপর দিয়ে অ্যাসিডটা গিয়েছে জন্য বেঁচে গেছে। আরুষের কথা শুনে সবে চমকে গেল। রকির আব্বু রকির কলার ধরে বলল, ছেলেটা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, আমি অ্যাসিড দিয়েছি, আমি ইচ্ছে করে দিয়েছি। এই মাগি জন্য আমার লাইফটাই হেল হয়ে গেছে। আমার চোখের এই অবস্থার জন্য ওই দায়ী, তাই আমি ওর মুখ পুড়িয়ে ফেলতে চাইছিলাম। আরুষ রকির মুখে ঘুষি মেরে বলল, আমি ওইখানে থাকলে তোর চোখ তুলে ফেলতাম। রকির আব্বু ঠাস ঠাস করে রকির গালে থাপ্পড় বসিয়ে দিল। রকি ওর আব্বুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। রকি আরুষের আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু দেখলে, আব্বু আমাকে মারলো ওর জন্য, আর তুমি দেখেও কিছু বলছো না? রকি, তুমি এটা অনেক বড় অন্যায় করেছো। তুমি এটা ঠিক করো নাই। আবু পুলিশকে ডেকে নিয়ে আসেন, ওকে এখান থেকে নিয়ে যেতে বলেন, না হলে কিন্তু ওই আমার হাতে খুন হবে। আরুষ, রকিকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি ও আর এমন কোনো কিছু করবে না। ওর ভুল হয়ে গেছে। এখন যদি ওকে পুলিশে ধরিয়ে দিস তাহলে তোর আব্বুর দুর্নাম হবে। উনি ভোটে দাঁড়িয়েছে, প্লিজ ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দিলে সেই তো আবার আমার স্ত্রী ক্ষতি করতে আসবে, তার দায়ভার কে নিবে? আমি কথা দিচ্ছি রকি এমন কিছুই করবে না। রকি, তিয়ার কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। রকি, আমি যা বলছি তাই করো। রফিক ভাই, প্লিজ আমার ছেলেকে এবারের মতো ক্ষমা করে দেন। আর রকি, যাও তিয়ার কাছে ক্ষমা চেয়ে নাও এখনই। রকি তিয়ার কাছে ক্ষমা চাইলে আরুষ বলল, এভাবে হবে না, পা ধরে ক্ষমা চা। আরুষ রকির পায়ে লাথি মারতে রকি হাঁটু গেড়ে বসে পড়ল। আরুষ বলল, বল, তিয়া আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার বোনের মতো। এখনই বল, না হলে তোর খবর আছে। রকি আরুষের আম্মুর দিকে তাকালে আরুষের আম্মু তাই করতে বলল। তিয়া
রকি তিয়ার পা ধরে বলল, টিয়া আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার বোনের মতো। তোর মতো জানোয়ারকে ক্ষমা আছে নাকি? আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমার পা ছাড় বলছি। আরুষর আম্মুর অসহায় মুখ দেখে তিয়ার দিকে তাকিয়ে বলল, তিয়া ক্ষমা করে দাও। রকির জন্য আঙ্কেলের এত বড় ক্ষতি হোক আমি চাই না। যা, তোকে ক্ষমা করে দিলাম। আমার স্বামী বলেছে বলে তোকে ক্ষমা করে দিলাম। তিয়া আব্বু চলেন, আর আপনার কথায় ভরসা উপরে ওকে ছেড়ে গেলাম। যদি নেক্সট টাইম আমার স্ত্রী আশেপাশে দেখি তাহলে আমি ওইখানে জীবিত কবর দিয়ে ফেলবো। তিয়ার হাত ধরে চলে যেতে নিবে তখনই আরুষের আম্মু বলল, তাতে কি হয়েছে? বৌমাকে নিয়ে এসেছো যখন, তখন এভাবে খালি পেটে চলে যাবে? ডিনারটা আমাদের সাথে করে যাও। আরুষ প্লিজ, আজকে আমাদের সাথে থেকে যা। একবার যখন এসেছিস, প্লিজ ভাই আমার। দুঃখিত, আমি জানতাম না এইটা আপনাদের বাসা। আগে জানলে কখনই আসতাম না। এখনো রেগে আছিস? আমার বাবাও নাই আর আমার রাগও নাই। মানে আব্বু কি হয়েছে? সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে। আতিয়া কয়েক পা পিছিয়ে গেল। আতিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আতিয়া আরুষের কাছে দৌড়ে গিয়ে গলা ধরে বলল, আমাকে আগে কেন বলিস নাই? আব্বুকে শেষবারে দেখতে পারলাম না। শেষবারে দেখে কি করবে? যার মুখ দেখতে তোমাদের ইচ্ছা করে না তার মুখ দেখে তোমরা কি করবে? ভালো থেকো তোমরা। আম্মু, তার মানে আরস তোমার ছেলে, যাকে তুমি খোঁজার জন্য আপুকে আর ভাইয়াকে পাঠাতে? আমি কারো ছেলে না, ওনাদের ছেলে সেই ছোট্টবেলায় মারা গেছে। আরুষ, আব্বু তিয়া চলো। আরুষ আতিয়ার হাত সরিয়ে দিয়ে তিয়াকে নিয়ে বের হতে যাবে। রকির আব্বু আরুষের হাত ধরে বলে, আরুষ, এখানে এসেছো যখন তুমি গেলে যাও, কিন্তু বৌমাকে এভাবে আমি যেতে দিব না। আরুষ তিয়া অবাক হয়ে তাকাতে আতিয়া এসেছে। তিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। রকির আব্বু তিয়ার আব্বুকে ভিতরে বসতে দিল, আর আরুষের আম্মু আরুষের কাছে আসলে এক ঝটকে হাত সরিয়ে দিল। আরুষ, এখন তো তোর বাবা নাই, তাহলে এখন আমাদের সাথে থেকে যা। আরুষ প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে। আরুষের আম্মু আরুষকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষ কিছুই বলে না, আর শুধু রকির দিকে তাকিয়ে থাকলো। আরুষের আম্মু বলল, আরুষ প্লিজ, এখানে থেকে যা না। তোর আব্বুর অনেক ভালো, রকির থেকে আতিয়াকে বেশি ভালোবাসে। এমনকি তোর কথা শোনার পর থেকে ও নিজেই তোকে খুঁজে গেছে। আমাকে খুঁজতে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আগে যখন আসি নাই সেখানে এখন আপনাদের বোঝা হতে আসবো? আপনারা ভাবলেন কিভাবে? ছাড়ুন আমাকে, এত নাটক আমার দেখতেও পছন্দ হচ্ছে না। ওইটুকু ছেলে না, এত দেমাক কেন রে ভাই তোর? তুই জানোস আম্মু তোর জন্য কতটা ভাবে, তোর জন্য প্রতি রাতে চোখের পানি ফেলে, তোকে কত ভালোবাসে, আর তুই আম্মুকে খালি কষ্ট দেস? আমি কি তোর আম্মুকে বলেছি আমার কথা ভাবতে? আমার কথা ভাবার হইলে আগে আমাকে নিয়ে আসতো, আমাকে ওইখানে ফেলে আসতো না। আর এখন এসেছে আজের আবেগ দেখাতে, আর আমি সেটাতে গলে যাব, তাই না? আরুষ, তুই আম্মুকে ভুল বুঝছিস। আম্মু আব্বু তোকে নিয়ে যেতে গিয়েছিল, কিন্তু তোরা ওখানে ছিলি না। বড়দাদিমা ছিল। দাদিমা আব্বু আম্মুকে বলেছিল তার ছেলের বেঁচে থাকার কারণটা তোমরা নিয়ে যেও না। আম্মুর কাছে তোকে ভিক্ষা চাইছিল, যার কারণে তোকে নিয়ে আসতে পারেনি। আর তোর খোঁজ খবর আম্মু তো রাখতো। তুই যে এখানে এসেছিস এই খবর পেয়ে সাথে সাথেই আব্বু তোকে খুঁজতে গিয়েছিল, কিন্তু তোকে পায়নি। ভালো হয়েছে, তোমরা থাকো তোমাদের মতো, আমাকে আমার মতো থাকতে দাও। আর এখানে এসে তো দেখছি তোমরা অনেক সুখে আছো। যাক, দেখে ভালোই লাগলো, সুখে থেকো। আর একটা জিনিস বুঝলাম না, এই রকি কী করে তোমার সন্তান হতে পারে? ওই তো আমার স্ত্রীর সাথে পড়াশোনা করছে যতটুকু জানি। আমার স্ত্রী তো আত্মীয়ের বড়, সেখানে ওই নিশ্চয়ই বড় হবে। আমি আমার আব্বুর প্রথম স্ত্রীর সন্তান। আমার আম্মু আমাকে জন্ম দিয়ে মারা গেছে, আর তোর আম্মু অনেক ভালো, তুই বোকা দেখে তোর আম্মুর সাথে এমন করছস। ওকে ভাই, তুই যা, তাও আমার ছোট বোনের দিকে আর আম্মুর দিকে নজর দিস না। আমার গার্লফ্রেন্ডকে তো নিয়েই নিয়েছিস, আবার আমার পরিবারকে নিস না। রকির কথা শুনে রকির আব্বু রাগী লুক নিয়ে তাকালো। তখন আরুষ বলল, তুই ভালো হইলে তোর কাছ থেকে তোর গার্লফ্রেন্ড আমার কাছে আসতো না, তোর থাকতো। বাট তোর তো চরিত্র সমস্যা। যাই হোক, শুন, ভালো হয়ে যা, এমন কিছু করিস না তোর আব্বু বা আম্মুর মান সম্মান নষ্ট হয়ে যাক। আর আপনার ছেলেকে বিয়ে করাতে পারেন না? বিয়ে করাবো, ওর আব্বুর এখন অনেক ব্যস্ত। সব ঝামেলা শেষ করে ওকে বিয়ে করাবো।
আর এভাবে ঘুরতে দিব না। আচ্ছা যাই হোক, আব্বু আসেন তো, আম্মু ওইদিকে টেনশন করছে মনে হয়। আরে রাগ করিস না, এখানে থেকে জানা, তাহলে দুই ভাই মিলে এই শহরে রাজত্ব করা যাবে। ও তাই, নেশা করে গরিবদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়াকে রাজত্ব বলে নাকি? রকি কিছু বলল না, মাথা নিচু করে নিল। রকির আপু আরুষদের থাকতে বলল, বাট আরুষ থাকলো না, সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আরুষের আম্মু বলল, একেবারে বাপের মতো হয়েছে, যা বলবে তাই করবে, কথার ধরনগুলোও বাপের মতো, কথায় কথায় চ্যাট করে ওঠে। আরুষ পিছনে ঘুরে তাকালে আরুষের আম্মু চুপ হয়ে গেল। আরুষ ঘুরে চলে গেল। রকি মুখে হাত বুলাতে বুলাতে বলল, উফ আম্মু, তোমার ছেলে কি অবস্থা করছে? ওর সাথে লাগতে যেও না আর, ও পুরো ওর বাপের মতো হয়েছে। ওর বাপ আগে যা করতো তাই করা শুরু করছে। এখন শুধু ভয় হচ্ছে ভুল পথে না চলে যায়। আমার ভাই ওরকম হবে না, দেখে নিও। ওরা সবাই কথা বলতে লাগলো। আর এইদিকে আরুষ আর তিয়া বসে আছে। তিয়ার আব্বু আরুষকে জিজ্ঞেস করলো, আরুষ, আগে তো বলো নাই তোমার আম্মু বেঁচে আছে, আর রকির ছোট মা তোমার আম্মু। আমি নিজেই জানতাম না ওনার বিয়ে রকির আব্বুর সাথে হয়েছে আর আম্মু বেঁচে আছে। এটা বলার কোনো ইচ্ছা আমার নাই। ওনার পরিচয় আমি বাঁচতে চাই না। আমার কাছে আমার আব্বু সব ছিল। আমি একদিন ওদের সাথে দেখা করেছিলাম। তোমাকে একবার বলতে চাইছিলাম যে তোমার বোন রকির সাথে কি করে, বাট তুমি সেদিন শুনতে চাও নাই। বাদ দাও এসব কথা। আব্বু রকির উপরে যে মামলাটা তুলে নিয়েন, পরের বার আর ঝামেলা করবে না মনে হয়। আর করলে খবর আছে, তখন কাউকে দেখবো না। আর সে কথা শুনে তিয়ার আব্বু পুলিশের সাথে কথা বলে মামলাটা তুলে নিল। তিনজন বাসে চলে গেল।